আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আরটিডি ব্রাইট স্কুলের পক্ষ থেকে আজকে আমি আছি তোমাদের সাথে। আমার পরিচয়টা দিয়ে নিই প্রথমেই। আমি হলাম মুক্তাদির ফাহিম, পড়ালেখা করছি বুয়েটে ট্রিপলি সাবজেক্টে, এবং আমার কলেজ ছিল রংপুর ক্যাডেট কলেজ। তাহলে আজকে আমরা যে চ্যাপ্টারটি পড়তে যাচ্ছি সেটি হলো জেনারেল ম্যাথের সেকেন্ড চ্যাপ্টার, সেটস অ্যান্ড ফাংশনের। সেটস আমরা অলরেডি আগেই ক্লিয়ার করছি। আজকে আমরা ফাংশন রিলেটেড যে সেকেন্ড পার্টটা আছে তোমাদের সেটা করব। তো আজকের ক্লাসে আমরা কি কি করতে যাচ্ছি দেখো। মেইনলি আজকে আমাদের রিলেশন এবং রিলেশনের উপর বেস করে যে ফাংশন দাঁড়ায় আছে সেই জিনিসটা দেখব, এবং পরবর্তীতে ফাংশনের যে ডোমেইন আর রেঞ্জ আছে সেই ডোমেইন আর রেঞ্জ নিয়ে একটু আমরা পড়ালেখা করব। মেইনলি এই সেকেন্ড পার্টটা খুবই সহজ, বিশ্বাস করো আমার কথা, এটা খুবই সহজ। তুমি ক্লাসটা ভালো মতো করো, তোমার বেসিকও ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি পরবর্তীতে ম্যাথও করতে পারবা। এবং এরপরে গিয়ে আমরা একটু গ্রাফ দেখব, যে আমরা একটা ফাংশনের কিভাবে গ্রাফ প্লট করতে হয় বা পারি সেটা একটু দেখব। আজকের ক্লাসটা বেশি লেন্দিও হবে না আশা করি। আমরা ক্লাসটা শুরু করি তাহলে, তাই না? আচ্ছা, দেখো, এটা তো সেকেন্ড অধ্যায়, এটা তো আমরা জানি। তারপরে আমরা আজকে রিলেশন দিয়ে শুরু করব। রিলেশন আসলে কি? তো তোমরা হয়তো বা রিলেশন বললেই অন্য কোনো কিছু, অন্য মিনিং এ নিতে পারো, কারণ নর্মালি আমাদের সমাজে রিলেশন বলতে ছেলে আর মেয়েদের মধ্যে যে রিলেশন আছে সেটাকে বোঝানো হয়। বাট আমরা আজকে ম্যাথের রিলেশন দেখব, যে ম্যাথমেটিক্যালি রিলেশনটা আসলে কি। তো সাপোজ তোমার এ একটা সেট এবং বি আরেকটা সেট, তাহলে আমরা আগের ক্লাসে দেখছি না যে এ সেট এবং বি সেটের মধ্যে আমরা কি করতে পারি? কার্তেশীয় গুণন করতে পারি। তো যদি আমরা কার্তেশীয় গুণন করি তাহলে এই কার্তেশীয় গুণনের প্রতিটা যে ক্রমজোড় আছে এই ক্রমজোড়টাকেই বলতেছে যে এক একটা অন্বয় বা এক একটা সম্পর্ক। এ সেট এবং বি সেটের মধ্যে যে একটা, তুমি কি বলবো, একটা রিলেশন দাঁড় করাচ্ছে না, যে এ সেটের একটা এলিমেন্ট নিচ্ছি, বি সেটের একটা এলিমেন্ট নিচ্ছি, এটাকেই বলতেছে হলো অন্বয় বা সম্পর্ক। তো এই অন্বয় বা সম্পর্ক বোঝানোর জন্য তোমাদেরকে একটা রিয়েল লাইফ যদি আমি এক্সাম্পল দিই, দেখো এখানে থাইল্যান্ডের সাথে ব্যাংককের রিলেশন, ভারতের সাথে নয়াদিল্লির রিলেশন, বাংলাদেশের সাথে ঢাকার রিলেশন। তো কেন এদের সাথে এদের রিলেশন বলো দেখি? কারণ এটা হলো দেশের নাম আর এটা হলো রাজধানীর নাম। বুঝতে পারছি? এটা দেশ, এটা রাজধানী। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, ভারতের রাজধানী নয়াদিল্লি, বাংলাদেশের রাজধানী ঢাকা। তাহলে এরা একটার সাথে আরেকটা রিলেটেড না, সম্পর্কিত, একটা একটার সাথে সম্পর্ক স্থাপন করতেছে। এই সম্পর্ক স্থাপন করাটাকেই বলতেছে হলো রিলেশন অথবা অন্বয়। তো অন্বয় হয়তো বা তোমাদের কাছে একটা নতুন টার্ম মনে হতে পারে, বাট তুমি এটাকে সিম্পলি এভাবেই মনে করতে পারো যে এটা একটা সম্পর্ক। আচ্ছা, এখানে কালারটা একটু ব্রাইট নেই আমরা। হুম, ওকে। আচ্ছা, তাহলে এই যে অন্বয়, এই অন্বয়টাকে তোমরা নর্মালি সম্পর্ক বলেও, আচ্ছা আমরা একটু পেনটা চেঞ্জ করে নিই, আমরা অন্য পেন ইউজ করব। আচ্ছা, তাহলে এটা হলো বেসিক্যালি, যদি অন্য টার্মটা তোমাদের মনে রাখতে সমস্যা হয় অথবা যেহেতু এটা নতুন টার্ম, সেজন্য আমরা এটাকে কি বলতেছি? এটাকে বলতেছি হলো সম্পর্ক। আচ্ছা, যাই হোক, এখানে টাচ লেগে গেছে। সম্পর্ক। আচ্ছা, তাহলে বুঝতে পারছো আশা করি যে সম্পর্ক জিনিসটা আসলে রিলেশন ওখান থেকে আসতেছে, মানে একটা এটার সাথে রিলেট করতে হবে তোমাকে, তাহলেই হয়ে যাবে। এখন আমরা ফাইনালি একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখবো। ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখলেই কিন্তু তুমি আসলে বুঝতে পারবা। তো ম্যাথমেটিক্যাল এক্সাম্পলটা কি? সাপোজ এ একটা সেট 3 আর 5, বি আরেকটা সেট 2 আর 4। তাহলে আমরা কি জানি? তাদের আমরা কার্তেশীয় গুণন করতে পারি। কার্তেশীয় গুণন করলে জিনিসটা কেমন দাঁড়াবে না? 3 2 3 4 5 2 5 4। তোমরা যদি কার্তেশীয় গুণন যদি না বুঝে থাকো তাহলে প্লিজ আগের ভিডিওটা দেখে নাও, কারণ এখানে তো আসলে আমি কার্তেশীয় গুণন কি জিনিস সেটা এক্সপ্লেন করবো না, তাই না? কারণ এটা তো আগের ক্লাসের পার্ট ছিল এবং সেখানে আমি সেটা খুব ভালো মতোই ক্লিয়ার করছি। তাহলে এই যে 3 2 3 4 5 2 5 4 এগুলোর প্রতিটাই কিন্তু এক একটা রিলেশন, প্রতিটাই রিলেশন। এবং এটাকে কেমনে পড়া হয়? এটাকে পড়া হয় হলো এক্স ইজ রিলেটেড টু ওয়াই। এটাকে ইংলিশে বলা হচ্ছে, অথবা তুমি যদি বাংলায় বলো যে এক্স এবং ওয়াই এর মধ্যে একটা সম্পর্ক আছে, এক্স ওয়াই এর সাথে উন্নীত বা সম্পর্কিত। এই যে দেখো, অর্থাৎ উপাদান এক্স ওয়াই এর সাথে আর সম্পর্কযুক্ত, এটাই, কিছু না। এখন তোমাকে যদি আমি বলি যে একটা আমি শর্ত আরোপ করব, এগুলো তো প্রতিটাই এক একটা সম্পর্ক, তাই না? তো আগের এক্সাম্পলে দেখছো এখানে কিন্তু একটা কি ছিল? সম্পর্কের একটা ভিত্তি ছিল, তাই না?
কি ভিত্তি? ভিত্তি হলো যেই দেশ থাকবে সেই দেশের রাজধানী থাকতে হবে। তো সেরকম সাপোজ মনে করো যে আমি এখানে একটা ভিত্তি দিয়ে দিচ্ছি অথবা একটা শর্ত আরোপ করতেছি। শর্তটা কি? শর্তটা হলো x ইজ লেস দেন y। যদি এই শর্তটা আরোপ করি তাহলে কিন্তু তুমি আর এই সবগুলো নিতে পারবা না। আগে তো সম্পর্ক ছিল সবগুলাই, কিন্তু যখন আমি শর্ত আরোপ করে দিচ্ছি যে x ইজ লেস দেন y, তখন দেখো এখানে এই যে 3 কি 2 এর থেকে ছোট? মোটেও না। 3 কি 4 এর থেকে ছোট? হ্যাঁ। তাহলে আমি এটাকে নিব। দেখো এই যে 3 আর 4। 5 কি 2 এর থেকে ছোট? না, সুতরাং এটাকে নিব না। 5 কি 4 এর থেকে ছোট? না, সুতরাং এটাকেও নেব না। তাহলে আমার শুধু একটা মাত্র এলিমেন্টকে আমি পাইলাম, সেটাই হলো আমার এই শর্তাধীন সম্পর্ক। সেই শর্তাধীন সম্পর্কের যে এলিমেন্ট সেটা কি 3 আর 4, যে সম্পর্কটা আছে এটাই হলো আমার ফাইনালি এই শর্তের আন্ডারে সম্পর্ক। বুঝতে পারছি? আচ্ছা, কি বলছে? এ সেট হচ্ছে এ সেটের একটি অন্বয়, অর্থাৎ আর বিলংস টু, এটাকে কি বলে? এটাকে বিলংস টু বলে নাকি সাবসেট বলে? এটাকে হলো সাবসেট বলে, তাই না? বিলংস টু কোনটা? বিলংস টু হলো এটা। এগুলার ইউজ কিন্তু ভালো মতো জেনে নিতে হবে। বিলংস টু দ্বারা কি বোঝায়, সাবসেট দ্বারা কি বোঝায়, এগুলা তো আগের ক্লাসে আমি খুব ভালো মতো ক্লিয়ার করছি, তাই না? তাহলে আর যদি কি বলছে, মানে এ এর সাথে এ এর যে একটা সম্পর্ক দেখাচ্ছে, এ এর সাথে এ সম্পর্ক হলে রিলেশনটা কি হবে? এ ইন্টু এ এর যে কার্তেশীয় গুণন আছে সেই কার্তেশীয় গুণনের একটা সাবসেট হবে। এই যে এটাই বলছে আর কি এর অন্যয়। তাহলে এইটাই আর কি, আর কিছু না। এখানে হলো তোমার আরো ওই কথাটাই আবার ডিটেইলসে বলছে। আচ্ছা, আমরা ফাইনালি ম্যাথের দিকে চলে যাই। আশা করি বুঝতে পারছো। মানে এখানে আসলে টাফ কোনো কিছু, বা আমি হিন্দিতে কথা বলছি বা আরবিতে কথা বলছি এরকম কোনো কিছু না। খুবই সহজ সহজ টার্ম ইউজ করছি, যে একটা সেট থাকবে আর একটা সেট থাকবে, এই সেট এবং ওই সেটের যে হলো তোমার কার্তেশীয় গুণনটা আছে, এই কার্তেশীয় গুণনের প্রতিটা উপাদানই এক একটা রিলেশন। তবে যখন তোমাকে বিভিন্ন ধরনের শর্ত দিবে তখন সেই শর্ত কোনটা মেনে চলতেছে সেটা আমরা দেখব। দেখার পরে ওই শর্তাধীন সম্পর্ক শুধু ওই সেটটাই হবে বা ওই পার্টটুকুই হবে যে পার্টটুকু ওই শর্তটা মেনে চলবে। যেমন আমরা একটু আগে দেখছি x ইজ লেস দেন y, তাই না? তাহলে আরো কিছু ম্যাথ করি, ম্যাথ করলে তোমার জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। দেখো এখানে কি বলছে? বলছে যে হলো পি 2 3 4, পি একটা সেট, কিউ আরেকটা সেট 4 আর 6, পি ও কিউ এর উপাদানগুলোর মধ্যে y ইকুয়াল টু 2x সম্পর্ক বিবেচনায় থাকে, তবে সংশ্লিষ্ট অন্বয় নির্ণয় করো। তো প্রথমে যদি আমি রিলেশন আর এর মানে সবগুলাই যদি উপাদান লিখে ফেলি তাহলে কিরকম হবে? দেখো আমার পি ক্রস কিউ করা লাগবে, তাই না? তাহলে পি ক্রস কিউ আমি যদি করি তাহলে কি হবে? দেখো 2 এর সাথে 4 যাবে, তাই না? 2 এর সাথে 4, এবং এটাকে কিন্তু অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। দেন কি হবে? লেখাটা একটু মোটা হয়েছে, একটু ছোট। তাহলে দেখো কি হবে, এখানে 2 এর সাথে 4 গেল, নেক্সট কি হবে? 2 এর সাথে 6 যাবে, তাই না? 2 এর সাথে 6, নেক্সট 2 এর কাহিনী তো শেষ। 2 এর সাথে তো 4 হয়ে গেছে, 6 হয়ে গেছে, তাহলে 3 এর সাথে এবার যাবে। 3 এর সাথে হলো 4 যাবে, 3 এর সাথে হলো 6 যাবে। আবারও বলতেছি, যদি এগুলা না বুঝে থাকো তাহলে ভাই প্লিজ আমার আগের ভিডিওটা দেখো। তারপর 3 এর কাজও শেষ, এবার কার কাজ করব? এবার 4 এর কাজ করব। 4 এর সাথে 4 যাবে, দেন হলো 4 এর সাথে 6 যাবে, তাই না? দেন এটাকে কি করতে হবে? আমার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পুরোটাকে সেট আকারে লিখে দিতে হবে। তাহলে এদের কিন্তু প্রতিটাই এক একটা সম্পর্ক, তাই না? প্রতিটাই কিন্তু এক একটা রিলেশন। কিন্তু আমাকে কি বলছে? y ইকুয়াল টু 2x সম্পর্কযুক্ত। তাহলে y ইকুয়াল টু 2x সম্পর্ক আমাকে এখন বের করতে হবে। তাহলে y ইকুয়াল টু 2x। তাহলে দেখো y ইকুয়াল টু 2x বলতে কি বোঝাচ্ছে? x এর ভ্যালু যেটা হবে y এর ভ্যালুটা তার দ্বিগুণ হইতে হবে। দেখি যে আমার x এর ভ্যালু যেটা y এর ভ্যালু কি সেটা দ্বিগুণ হয় কিনা। দেখো x এর ভ্যালু এখানে 2, x ইকুয়াল টু 2, তাহলে y ইকুয়াল টু কি হইতে হবে? 2x হইতে হবে, তাই না? দেখো 2 ইন্টু 2 করো, 2 ইন্টু 2, তাহলে কি হয়ে যাচ্ছে? 4 হয়ে যাচ্ছে। সুতরাং আমি কিন্তু এটা নিতে পারবো, এটা কিন্তু আমি নিতে পারবো। বাট x এর ভ্যালু যদি 2 হয়, y এর ভ্যালু কত হইতে হবে? 6 হইতে হবে। সুতরাং আমরা নিতে পারবো না, কারণ এখানে তো 4 না, এখানে তো 6 আছে, আমাকে তো 4 হইতে হবে, তাই না? আচ্ছা, এখানে আবার দেখো যদি x এর ভ্যালু 3 হয় তাহলে y এর ভ্যালু কত হইতে হবে? ওই সম্পর্ক অনুযায়ী y এর ভ্যালু 2x হইতে হবে, তাই না? কোনটা x কোনটা y এটা তো বুঝতেছো। যেটা হলো ফার্স্ট টার্ম, মানে ফার্স্ট টার্ম যেটা, এটা হলো x। এটা হয়তো বা ডোমেন রেঞ্জে যে আরেকটু ক্লিয়ার হবে, বাট এখানে যেহেতু চলে আসছে আমি বলে নিই। যেগুলো ফার্স্ট টার্ম, বুঝতে পারছো? এই ফার্স্ট টার্মগুলোকে বলে হলো তোমার স্বাধীন চলক। আর যেগুলো সেকেন্ড টার্মগুলোকে বলে হলো অধীন চলক। স্বাধীন চলককে প্রকাশ করে x দ্বারা, অধীন চলককে প্রকাশ করে y দ্বারা। এই জিনিসটা তোমাদের জন্য আমি লিখে দিই, তাহলে তোমাদের জন্য ভালো হবে।
তাহলে ফার্স্ট টার্ম যেটা, ফার্স্ট টার্ম মানে একটা সম্পর্কের মধ্যে ফার্স্ট টার্ম যেটা, সেটাকে কি বলতেছে? বলতেছে হলো তোমার স্বাধীন চলক। স্বাধীন চলক, এবং এটাকে প্রকাশ করা হচ্ছে কি দ্বারা? প্রকাশ করা হচ্ছে হলো তোমার এক্স দ্বারা। বুঝতে পারছো? এক্স দ্বারা এটা। আচ্ছা, আর সেকেন্ড টার্ম যেটা, সেকেন্ড টার্ম, এটাকে বলা হচ্ছে হলো তোমার অধীন চলক। কি বলা হচ্ছে? অধীন চলক, এবং এটাকে প্রকাশ করা হচ্ছে হলো তোমার ওয়াই দ্বারা। আচ্ছা, এখানে ওয়াই দ্বারা। বুঝতে পারছো? একটা এক্স দ্বারা, একটা ওয়াই দ্বারা। তাহলে এখন চলে আসো এখানে, এক্স ইকুয়াল টু যদি 3 হয় তাহলে ওয়াই ইকুয়াল টু 2x কত হওয়া লাগবে? ভ্যালু হওয়া লাগবে হলো তোমার 2 ইন্টু 3, 6 হওয়া লাগবে, তাই না? আমার কি 3 এর ভ্যালু 6 আছে? এখানে 3 এর ভ্যালু আছে 4। সুতরাং আমি বুঝতে পারতেছি যে আমি আসলে এটা নিতে পারবো না। আচ্ছা, যেটা ক্রস চিহ্ন নিচে দেই, আর 3 এর ভ্যালু যখন 6 হবে তখন আমি কিন্তু এটা নিতে পারবো, কারণ এটা y ইকুয়াল টু 2x মেনে চলতেছে। দেখো 3,6। দেন এখানে বোঝাই যাচ্ছে যে এখানে 4 এর সাথে কি আসবে বলো দেখি? এখানে আসলে 4 এর সাথে 8 আসবে, তাই না? 4 এর সাথে 4 এর দ্বিগুণ কি 8, সুতরাং এটাও নিতে পারবো না, এটাও নিতে পারবো না। তাহলে y ইকুয়াল টু 2x যদি আমি কন্ডিশন আরোপ করি, তাহলে y ইকুয়াল টু যদি কন্ডিশন আরোপ করি, y ইকুয়াল টু 2x, এই কন্ডিশনে সম্পর্কগুলো কি কি হবে? সম্পর্কগুলো শুধুমাত্র 2 আর 4 আর 3 আর 6 হবে, আর কোনোটাই হবে না। 2 আর 4 হবে, কমা 3 আর 6 হবে। বুঝতে পারছি? এটাই হলো কি তোমার নির্ণয় যে শর্ত দিছে, সেই শর্তের আন্ডারে সম্পর্ক। বাকি সম্পর্ক কিন্তু এগুলো সবগুলোই, বাট যখন তোমাকে শর্ত দিয়ে দিবে তখন শুধু এই দুইটা বলতে হবে, বাকিগুলো কিন্তু ওই শর্তটা মেনে চলতেছে না। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই ম্যাথটা দেখো সহজ না? সহজ ছিল তো ম্যাথটা। আসলে তোমাকে প্রথমে কার্তেশীয় গুণন করতে হবে। কার্তেশীয় গুণন করার পরে দেখতে হবে যে এদের মধ্যে কোন কোন উপাদান তোমার হলো এই শর্তটা মেনে চলতেছে। তুমি আইডেন্টিফাই করে ফেলো কোনগুলো মেনে চলতেছে। আমরা দেখলাম কি 2 আর 4 আর 3 আর 6, এই দুইটা শুধুমাত্র মেনে চলতেছে, বাকিগুলা কিন্তু y ইকুয়াল টু 2x যে সম্পর্কটা আমাকে বলে দিছে শর্তটা, সেটা কিন্তু মেনে চলতেছে না। সুতরাং বাকিগুলা কিন্তু নির্ণয় শর্তের আন্ডারে একটাও হবে না। সেজন্য শুধুমাত্র 2 আর 4, 3 আর 6, এই যে এই দুটো যে তোমার ক্রমজোড় পাইলাম, এই ক্রমজোড়টাই হলো y ইকুয়াল টু 2x সম্পর্কের মধ্যে এই সম্পর্কটা থাকবে আর কি। আচ্ছা, তারপরে দেখো আরো একটা এক্সাম্পল দিছে যে এ একটা সেট দিয়ে দিছে 1 2 3, বি আরেকটা সেট দিয়ে দিছে 0 to 4। এ ও বি এর উপাদানগুলোর মধ্যে x ইকুয়াল টু y মাইনাস 1 সম্পর্ক বিবেচনায় থাকে, তবে সংশ্লিষ্ট অন্যয় বর্ণনা করো। আচ্ছা দেখো, আমার সাজেশন থাকবে প্রথমত তোমার যে x ইকুয়াল টু y মাইনাস 1 যেটা বলা আছে, এটাকে না x ইকুয়াল টু y মাইনাস 1 না দিয়ে y এর ইকুয়াল টু সামথিং নিয়ে আসবা। কেন? কারণ ওই যে একটু আগে আমরা দেখলাম y হলো অধীন, তাই না? আর x হলো স্বাধীন। সুতরাং তুমি x কে নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবা, y সেই হিসেবে মানে x এর উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে, y কে কিন্তু তুমি তোমার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারো না। তো এই জন্যই আমরা যেহেতু x কে তোমার স্বাধীনভাবে চেঞ্জ করতে পারবো, সেজন্য x কে রাইট হ্যান্ড সাইডে রাখবো আর y কে লেফট হ্যান্ড সাইডে রাখবো। কারণ কি? y x এর ভ্যালুর উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে। তাহলে আমি যদি বলি এখানে যে y x ইকুয়াল টু y মাইনাস 1 না, x ইকুয়াল টু দেখো y মাইনাস 1, তাহলে আমি যদি y কে রাখি ওই সাইডে, তাহলে কি হবে? x প্লাস 1 মানে এই মাইনাস 1 কে এদিকে নিয়ে আসলাম, এটা ইকুয়াল টু কি হয়ে যাবে বলো দেখি? y হয়ে যাবে না? তাহলে আমি ফাইনালি বলতে পারি যে y ইকুয়াল টু x প্লাস 1, এটাই হলো কি তোমার ওই সম্পর্কটা। জাস্ট কি করছে? সাইড চেঞ্জ করছে, আর কিছুই না। y ইকুয়াল টু x প্লাস 1, এটাই কিন্তু এটা। এখন আমি চলে আসি আমার যেটা বলছে আর কি। কি বলছে? দেখো a1 to 3, b0 to 4, আমার ফার্স্টে কি করতে হবে? দুইটার মধ্যে গুণ করে দিতে হবে, তাই না? তাহলে আমি যদি গুণ করে দেই কার্তেশীয় গুণন a ক্রস b, তাহলে আমি ডিটেলস না বলতেছি, আমি ডিরেক্টলি সম্পর্কে চলে যাচ্ছি। দেখো 1 এর সাথে প্রথমে কে আসবে? 1 এর সাথে আসবে হলো 0, দেন 1 এর সাথে কে আসবে? 0 এর পরে যে আছে 1 এর সাথে 2 আসবে, দেন 1 এর সাথে কে আসবে? 4 আসবে, তাই না?
এটা তো বুঝতেছো তোমরা। দেন কি আসবে, 2 এর সাথে 0 আসবে, 2 এর সাথে 0 কমা, নিচের লাইনে লিখতেছি যেহেতু এই লাইনে আমার আর জায়গা নাই, তাহলে 2 এর সাথে 0 যেহেতু চলে আসছে, এবার হলো 2 এর সাথে 2 আসবে, দেন কি আসবে 2 এর সাথে 4 বাকি আছে, 4 চলে আসবে। তারপর কি আছে 3, এবার হলো 3 এর সাথে প্রথমে 0 আসবে, তারপর হলো 3 এর সাথে 2 আসবে, তারপর হলো 3 এর সাথে 4 আসবে, তাই না? এই জিনিসটা দেখো, এই জিনিসটা কিন্তু তোমার ম্যাথমেটিক্যালি খুব সুন্দরভাবে মুখে মুখে করা যাবে। y এর ভ্যালু কি হতে হবে, x এর থেকে 1 বেশি হতে হবে। y ইকুয়াল টু x প্লাস 1, মানে x এর যে ভ্যালুটা হবে সেই x এর ভ্যালুটা কি হতে হবে, x এর ভ্যালুর থেকে y এর ভ্যালুটা 1 বড় হতে হবে। তাহলে দেখো এখানে x এর ভ্যালু 1, তাহলে y এর ভ্যালু কত হতে হবে, আমি তোমাকে বলে দেই যে যদি এমন হয় যে x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 1 হলে y ইকুয়াল টু x প্লাস 1 হবে, তাই না? y ইকুয়াল টু x প্লাস 1, সুতরাং y ইকুয়াল টু 2 হয়ে যাবে, বোঝাই যাচ্ছে y ইকুয়াল টু 2। তাহলে x এর ভ্যালু যখন 1, তখন শুধুমাত্র আমার এই সম্পর্কটাই আসবে, এটাও আসবে না, এটাও আসবে না, তাই না? আসবে কি বলো, 1 হইলে এখানে তো 2 আসা লাগবে, এখানে তো 0 আছে, সুতরাং তুমি কিন্তু এটাকে নিতে পারবা না। 1 এর ভ্যালু এখানে 1, x এর ভ্যালু 1 হলে y এর ভ্যালু কত হতে হবে, x প্লাস 1 2 হইতে হবে, এখানে আছে 4, সুতরাং আমি এটা নিতে পারবো না। আচ্ছা, সেম ভাবে যদি এমন হয় যে x এর ভ্যালু 2, দেখো x এর ভ্যালু যদি 2 হয়, তাহলে দেখবা y এর ভ্যালু কত আসতে হবে, x প্লাস 1 করে করো তোমরা, y এর ভ্যালু 3 আসবে, তাই না? এটা তো মুখে মুখেই করা যাচ্ছে। আর x এর ভ্যালু যদি 3 হয়, তাহলে কত আসবে, x এর ভ্যালু 3 আসলে y এর ভ্যালু 4 আসতে হবে, তাই না? এই জিনিসটা আসলে খুবই সহজ, বোঝা যাচ্ছে। 2 এর জন্য 3, 2 এর জন্য 3 কি আছে একটাও, 2 এর জন্য 3 কিন্তু একটাও নাই, সুতরাং 2 এর জন্য আমি একটাকেও নিতে পারবো না। আর 3 এর জন্য কি আছে, 3 এর জন্য 4, সুতরাং আমি শুধুমাত্র এটাকে নিতে পারবো, বাকি একটাকেও নিতে পারবো না। তাহলে বাকি সবগুলো কি হয়ে যাবে, আউট হয়ে যাবে, তাহলে সবগুলোই আউট। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমার কোন কোন ক্রমজোড়টা সিলেক্টেড হলো, শুধুমাত্র 1 আর 2 আর 3 আর 4 যে ক্রমজোড় দুইটা আছে এই ক্রমজোড় দুইটাই সিলেক্টেড হলো। তাহলে আমার অ্যান্সার কি হবে, বোঝা যাচ্ছে যে নির্ণয় যে শর্ত দিছে বা প্রদত্ত যে শর্ত দিছে যে y ইকুয়াল টু কি হতে হবে, x প্লাস 1, যদিও বা ডিরেক্টলি এটা বলা নাই, এই শর্তটা কিন্তু আমরা নিয়ে আসছি, তাই না? এবং আসলে সেমই কথা, x ইকুয়াল টু y মাইনাস 1 যা কথা, y ইকুয়াল টু x প্লাস 1 ও তাই কথা। কেন এটা করছিলাম মনে আছে তো তোমাদের, তাই না? কারণ y হলো আমাদের অধীন চলক, x এর উপর ডিপেন্ড করে y চেঞ্জ হবে, আর x যেহেতু স্বাধীন সেজন্য x কে আমরা রাইট সাইডে রাখবো আর y কে আমরা লেফট সাইডে রাখবো। তাহলে এই শর্ত অনুযায়ী কোনগুলো আসতেছে, শুধুমাত্র এই যে 1 এর জন্য 2 আর 3 এর জন্য 4 এই দুটো আসতেছে। 1 এর জন্য 2 এটা একটা ক্রমজোড়, আর 3 এর জন্য 4 এটা একটা ক্রমজোড়। এই সম্পর্কটাই শুধুমাত্র থাকবে, অন্য কোনো সম্পর্ক আর থাকবে না, কারণ বাকিগুলোও হলো তোমার এই শর্তটা মেনে চলতেছে না। বুঝতে পারছি? আচ্ছা, তারপরে দেখো সেম আরো একটা এক্সাম্পল চলে আসছে। এক্সাম্পলটা কি, সি এর ভ্যালু মানে সি সেটের মধ্যে 2 5 6 উপাদান আছে, ডি এর মধ্যে 4 আর 5 উপাদান আছে, সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে এক্স ইজ লেস দেন ওয়াই সম্পর্ক বিবেচনায় থাকে, তবে সংশ্লিষ্ট অন্যয় নির্ণয় করো। তাহলে তোমার ফার্স্ট কাজ কি, তোমার ফার্স্ট কাজ হলো সি আর ডি এর মধ্যে যে কার্তেশীয় গুণন আছে সে কার্তেশীয় গুণন করে নেওয়া, তাই না? তাহলে সি ইন্টু ডি, দেখো আমি ডিরেক্টলি করে দিচ্ছি, 2 এর জন্য 4 আসবে, কমা 2 এর জন্য 5 আসবে, কমা 2 এর জন্য 4, 2 এর জন্য 5, দেন হলো 5 এর জন্য 4, আর কি 5 এর জন্য 5 আসবে, তাই না? তারপর কি বলছে, 6 এর জন্য 4 আসবে, 6 এর জন্য 4, আর হলো 6 এর জন্য 5। তাহলে তোমার যে ফার্স্ট স্টেপ ছিল যে তুমি আগে তোমার কার্তেশীয় গুণনটা করে নেবা, কার্তেশীয় গুণন করে নেওয়ার পর এখন তুমি তোমার যে কন্ডিশন আছে সেই কন্ডিশনের দিকে তাকাও। কন্ডিশনটা কি, কন্ডিশনটা হলো এক্স ইজ লেস দেন ওয়াই। তাহলে এক্স ইজ লেস দেন ওয়াই মানে কি, এক্স যেটা আছে সেই এক্সটা সবসময় ওয়াই এর থেকে ছোট হবে। এক্স কোনটা, এক্স হলো স্বাধীন চলক, তাই না? এক্স স্বাধীন চলক, সুতরাং প্রথমটাই হলো তোমার স্বাধীন চলক, আর সেকেন্ডটা হলো তোমার অধীন চলক বা ওয়াই। তার মানে কি হইতে হবে, প্রথম এলিমেন্টটা সেকেন্ড এলিমেন্টের থেকে ছোট হইতে হবে। তাহলে আমরা দেখি যে এই যে আমার কার্তেশীয় যে গুণনটা করছি সেই কার্তেশীয় গুণনের মধ্যে কোন কোন ক্রমজোড়টা
প্রথম এলিমেন্টটা সেকেন্ড এলিমেন্টের থেকে ছোট। দেখো এটাতে কি প্রথম এলিমেন্ট সেকেন্ড এলিমেন্টের থেকে ছোট? অবশ্যই 2 তো 4 এর থেকে ছোট, তাই না? সুতরাং আমি কিন্তু এটাকে নিব। আচ্ছা সরি, আমরা তো এই কালার ইউজ করব। আচ্ছা তাহলে দেখো 2 আর 4 এর মধ্যে 2 কি 4 এর থেকে ছোট? হ্যাঁ অবশ্যই, তাহলে এটাকে নিব। 2 আর 5, আচ্ছা একটু ওয়েট করো তো। হ্যাঁ 2 আর 5 এখানে কি এক্স ওয়াই এর থেকে ছোট? হ্যাঁ ছোট, এটাকেও নিব। 5 কি 4 এর থেকে ছোট? না, 5 কিন্তু 4 এর থেকে ছোট না, সুতরাং আমি কিন্তু এটাকে নিতে পারবো না। বুঝতে পারছো? তারপর এই যে 5 কি 5 এর থেকে ছোট? মোটেও না, 5 আর 5 কি ইকুয়াল, সুতরাং এই 5 আর 5 কেও কিন্তু আমি নিতে পারবো না। তারপরে দেখো 6 কি 4 এর থেকে ছোট? মোটেও না, 6 তো 4 এর থেকে বড়, তাই না? সুতরাং এটাকেও নিতে পারবো না। তারপরে দেখো 6 থেকে 5 এর থেকে ছোট? মোটেও না, সুতরাং এটাকেও কিন্তু আমি নিতে পারবো না। তাহলে আমি কোন দুটাকে নিতে পারছি? শুধু 2 আর 4 আর 2 আর 5, শুধু এটাকে নিতে পারছি। তাহলে যখনই আমাকে ওই কন্ডিশনটা দিয়ে দিবে, কন্ডিশন দিয়ে দিলে কি হয়ে যাবে? এক্স ইজ লেস দেন ওয়াই, এই সম্পর্কের মধ্যে এক্স ইজ লেস দেন ওয়াই, এই সম্পর্ক অনুযায়ী কোনটা আসবে আমার? শুধু 2 আর 4 আর 2 আর 5 আসবে, আর কোনোটা কিন্তু আসবে না। 2 আর 4 আর 2 আর 5 এটা আসবে। এটাই হলো গিয়ে তোমার অ্যান্সার, নির্ণয় সম্পর্ক। যে অন্যগুলো দিছে সেই অন্যগুলোর মধ্যে 2 আর 4 আর 2 আর 5 এই দুইটা অন্যই হলো ওই শর্তটা মেনে চলতেছে। অন্য কোনো শর্ত, অন্য কোনো ক্রমজোর শর্তটা মেনে চলতেছে না। আচ্ছা তাহলে অন্যয় নিয়ে যেসব এক্সাম্পল ছিল সেসব এক্সাম্পল আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে এবং অনেক সহজ সহজ ছিল। আমি বলছিলাম না যে এখানে আসলে অনেক সহজ। আচ্ছা এখন আমরা দেখবো ফাংশন। ফাংশন বোঝার আগে অন্যয়টা কিন্তু খুব ভালো মতো বুঝতে হবে আমাদেরকে। অন্যয় বোঝা ছাড়া ফাংশন বোঝা কিন্তু অনেক ডিফিকাল্ট। যেহেতু আমরা এটা ক্লিয়ার করে ফেলছি, সুতরাং এখন আমরা ফাংশনের দিকে আগাবো। তো ফাংশনের ডেফিনেশনটা দেখো, বলছে কি দুইটি চলক এবং এমন ভাবে সম্পর্কযুক্ত যেন এর যে কোনো একটি মানের জন্য একটি মাত্র মান পাওয়া যায়, তবে এখানে আসলে প্রিন্টিং মিস্টেক করছে অনেক। আচ্ছা এই ফাংশনে আচ্ছা দেখো আমি একটু ঠিক করে দিই। এখানে আসলে হবে দুইটি চলক যদি, এখানে এবং না হয়, এখানে হবে হলো তোমার যদি এমন ভাবে সম্পর্কযুক্ত হয় যেন, এখানে হবে হলো হয় সম্পর্কযুক্ত হয় যেন এর যে কোনো একটি মানের, বা এখানে এখানে যদি ভালো মতো তোমাদেরকে বলতে চাই যে এর যে কোনো একটি এক্স এর মানের জন্য, যে কোনো একটি এক্স এর মানের জন্য, তোমরা বুঝতে পারতেছো তো তাই না? লেখা তো বোঝা যাচ্ছে। আচ্ছা এক্স এর মানের জন্য ওয়াই এর একটি মাত্র মান পাওয়া যায়। ওয়াই, আমি তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিলে জিনিসটা ক্লিয়ার হবে, সমস্যা নাই। আচ্ছা এখানে লেখাটা খুবই খারাপ হয়েছে, একটু ঠিক করে দিই। ওয়াই এর একটি মাত্র মান পাওয়া যায়, তবে ওয়াই কে, এখানে হবে হলো ওয়াই কে এক্স এর ফাংশন বলে। এখানে কি হবে? এক্স, ওয়াই কে এক্স এর ফাংশন বলে। আচ্ছা এর ফাংশনকে সাধারণত ওয়াই এফ অফ এক্স জি অফ এক্স ক্যাপিটাল এফ অফ এক্স দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা কি জিনিস আমি তোমাদেরকে এক্সপ্লেইন করতেছি। সাপোজ যে আমি কি বললাম যে এক্স একটা সেট, যেমন হলো এক্স ইকুয়াল টু হলো 1 1 2 আর হলো 3, বুঝতে পারছি? 1 2 আর 3 এটা একটা সেট। আচ্ছা সেটকে তো অবশ্যই কি করতে হবে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হবে, তাই না? আচ্ছা 1 2 আর হলো 3। এখন এক্স এর একটা মানের জন্য ওয়াই এর আমার একটা মান পাওয়া লাগবে। যদি এমন হয় যে এক্স এর একটা ভ্যালু এর জন্য ওয়াই এর আমি দুইটা ভ্যালু পাচ্ছি, তাহলে কিন্তু এখানে ঝামেলা হয়ে যাবে। বুঝতে পারছি কি? যেমন সাপোজ মনে করো যে আমি এক্স ইকুয়াল টু 1 2 3 দিছি, তো এখন এখানে ওয়াই এর জন্য কি দিয়ে দেবো? সাপোজ ওয়াই ইকুয়াল টু সাপোজ র্যান্ডম আর কি 4 আর 5। তাহলে আমি যদি এখন এদের করে ফেলি, আচ্ছা এক্স আর ওয়াই তো, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। এক্স ক্রস ওয়াই বা কার্টেশীয় গুণন যদি করে ফেলি তাহলে কি হবে দেখো, 1 এর সাথে 4 যাবে, তাই না? 1 এর সাথে 4 গেল, দেন আবার কি আসবে দেখো, 1 এর সাথে কিন্তু 5ও যাবে, তাই না? যাবে তো, দেন ডট 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 ডট, বাকিটা আমার আর কোনো কিছু লাগবে না।
তাহলে দেখো এখানে এদের যে আমি সম্পর্কটা পাইছি এই সম্পর্কটা ফাংশন হবে, এই সম্পর্কটা কিন্তু ফাংশন হবে না। কেন হবে না? দেখো এখানে তুমি দুইটা ভ্যালু পাচ্ছ, কি কি? 1 এর জন্য একবার 4 পাচ্ছ, আবার 1 এর জন্যই একবার 5 পাচ্ছ। এটা হওয়া যাবে না, এটা হইলে তুমি এটাকে ফাংশন বলতে পারবা না। তোমার কি হইতে হবে? সব সময় x এর একটা ভ্যালুর জন্য y এর একটা নির্দিষ্ট ভ্যালু পেতে হবে। x এর একটা ভ্যালুর জন্য যদি দুই রকম ভ্যালু আসে তাহলে তুমি সেটাকে আর ফাংশন বলতে পারবা না। তাহলে ফাংশন আমরা কাকে বলবো? ফাংশন আমরা সাপোজ একটা যদি এক্সাম্পল দেই, যে সাপোজ মনে করো যে 1 এর জন্য 2 আসছে, দেন আবার 2 এর জন্য 3 আসছে, দেন আবার 3 এর জন্য 4 আসছে। তাহলে এই যে এটাকে কিন্তু তুমি ফাংশন বলতে পারবা। এবং এই ফাংশনটাকে কিভাবে প্রকাশ করব? দেখো ফাংশনটাকে আমরা প্রকাশ করব হলো y ইকুয়াল টু কি হবে? y ইকুয়াল টু x প্লাস 1 হবে, তাই না? তার মানে x এর একটা ভ্যালুর জন্য তুমি x এর একটা ভ্যালু বসাও, y এর কিন্তু একটা ভ্যালুই পাবা। এমন কখনোই হবে না যে তুমি x এর একটা ভ্যালুর জন্য y এর দুইটা ভ্যালু পাচ্ছ। এটা কি কখনো এখানে হওয়া সম্ভব যে তুমি x এর একটা ভ্যালু বসাইছো, y এর দুই রকম ভ্যালু আসতেছে? আসবে না কিন্তু। এই জন্যই বলতেছি যে x এর একটা ভ্যালুর জন্য যদি y এর একটাই ভ্যালু আসে, যেটা এখানে ছিল যে x এর মানের জন্য y এর একটি মাত্র মান পাওয়া যায়, তবে y কে x এর ফাংশন বলা হয়। যদি ভিন্ন ভিন্ন ভ্যালু পাওয়া যায় তবে কিন্তু সেটাকে আমরা আর ফাংশন বলবো না। তাহলে ফাংশন কখন হবে আমরা বুঝতেই পারতেছি। নরমালি যদি আমি কার্তেশীয় গুণন করি সেখানে কিন্তু আমি আর ফাংশন পাচ্ছি না, কারণ কার্তেশীয় গুণনের জন্য তো একটার জন্য তো সবগুলাকে দিয়ে গুণ করতে হবে, তাই না? কার্তেশীয় গুণনের বেলায় তো আমি যখন এই সম্পর্কগুলোর মধ্যে, এগুলো তো সম্পর্ক না, তাই না? কার্তেশীয় গুণনে আমরা যেগুলো এলিমেন্টগুলো পাচ্ছি, এলিমেন্টগুলো তো এক একটা সম্পর্ক। তো এই সম্পর্কের জন্য আমি যখন শর্ত আরোপ করতেছি, যেমন এই যে দেখো আগের ম্যাথে আমি যখন শর্ত আরোপ করছি x is less than y, বা এখানে যেমন দেখো y equal to x plus 1, আমি যখন শর্ত আরোপ করছি তখন কিন্তু আমার জিনিসগুলো সেপারেট হয়ে যাচ্ছে। তো শর্ত আরোপ করলে আমার কি হচ্ছে? ফাংশন পাওয়ার একটা প্রবাবিলিটি থাকতেছে। এমন না যে আমি ফাংশন পাবো এটা শিওর, বাট চান্স থাকতেছে। বুঝতে পারছি? যেমন তোমাকে একটা এক্সাম্পল দিই, এটা তো একটা এক্সাম্পল দিলাম, তাই না? y equal to x plus 1। এখন মনে করো আমি আরো কিছু কিছু শর্ত আরোপ করতেছি। শর্ত আরোপ করলেই তুমি দেখতে পাবা যে হ্যাঁ আসলে এই জিনিসটা ট্রু। কেমনে? দেখো সাপোজ আমি বলতেছি যে x ইকুয়াল টু কি হবে? x ইকুয়াল টু তো না, y ইকুয়াল টু সামথিং। তাহলে y ইকুয়াল টু বলতেছি হলো আমি সাপোজ যে y ইকুয়াল টু 3x। y ইকুয়াল টু যদি 3x হয় তাহলে তুমি x এর ভ্যালু বসাও, x ইকুয়াল টু 1 নাও। x ইকুয়াল টু 1 নিলে y এর ভ্যালু কত পাবা? y এর ভ্যালু পাবা হলো 3। x এর ভ্যালু তুমি 2 নাও, y এর ভ্যালু কত পাবা? 6 পাবা। x এর ভ্যালু তুমি -3 নাও, -3 নাও, y এর ভ্যালু কত পাবা? y এর ভ্যালু তুমি পাবা হলো -9, তাই না? কিন্তু এখানে কখনোই তুমি x এর একটা ভ্যালুর জন্য y এর দুইটা ভ্যালু পাবা না। এরকম কখনোই হওয়া পসিবল না যে তুমি x এর একটা ভ্যালু নিচ্ছ কিন্তু y এর দুইটা ভ্যালু পেয়ে যাচ্ছ। এরকমটা কখনোই হবে না। এরকমটা যদি হয় তাহলে তুমি সেটাকে ফাংশন বলতে পারবা না। কিন্তু এটাকে কি ফাংশন বলতে পারবা? হ্যাঁ, এটা অবশ্যই কিন্তু এটা একটা ফাংশন হবে। এটা একটা ফাংশন হবে। বুঝতে পারছি তাহলে কোনটা ফাংশন আর কোনটা ফাংশন না? আমি আরো কিছু এক্সাম্পল দিয়ে তোমাদেরকে একদম ক্রিস্টাল ক্লিয়ার করবো, যেন তোমরা দেখেই বুঝতে পারো যে এটা ফাংশন কি ফাংশন না। তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, যে সাপোজ y ইকুয়াল টু এক্স স্কোয়ার, y ইকুয়াল টু এক্স স্কোয়ার। হ্যাঁ, y ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা কি ফাংশন কি না? এটা কি বলতে পারবা? এটা কি ফাংশন কি না? তোমাদের কোশ্চেনটা তোমরা হলো একটু কমেন্ট করে বলো যে এটা কি ফাংশন হবে কি না। ফাংশন অর নট, কমেন্ট করে বলো ফাংশন হবে কি এটা? এটা আসলে ফাংশন হবে। কেন হবে? দেখো তুমি x এর একটা ভ্যালু বসাও, y এর একটা ভ্যালুই পাবা। কখনোই x এর একটা ভ্যালুর জন্য দুটা ভ্যালু পাবা না। এই জিনিসটাকে আসলে যখন আমরা সেটের মাধ্যমে প্রকাশ করি বা ফিগারের মাধ্যমে প্রকাশ করি তখন জিনিসটা অনেক বোঝা অনেক সুবিধা হয়ে যায়। যেমন দেখো এখানে সাপোজ আমি x এর এলিমেন্ট রাখবো, আর এখানে সাপোজ আমি y এর এলিমেন্ট রাখবো। বুঝতে পারছি? আচ্ছা, এটা ভালো হলো না। এখানে হলো আমি কি করব? y এর এলিমেন্ট রাখবো। তাহলে যদি এমন হয় যে x এর ভ্যালু 1, -1, 2, -3, -2, দেখো তাহলে এটা হলো x, তাই না?
এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর কয়টা ভ্যালু পাবা দেখো। আচ্ছা হলুদ দিয়ে লিখি। 1, এক্স এর ভ্যালু যখন 1 তখন ওয়াই এর ভ্যালু কত হবে 1। এক্স এর ভ্যালু যখন -1 তখন ওয়াই এর ভ্যালু কত হবে 1। এক্স এর ভ্যালু যখন 2 তখন ওয়াই এর ভ্যালু কত হবে 4, কারণ ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার না। এক্স এর ভ্যালু যখন -3 তখন ওয়াই এর ভ্যালু হবে 9। এক্স এর ভ্যালু যখন -2 তখন ওয়াই এর ভ্যালু কত হবে 4, তাই না? তাহলে এখানে আমি যদি এখন দেখাই তোমাকে যে 1 এর জন্য কি আসছে, দেখো 1 আসছে। আচ্ছা এটাকে এরো সাইন দিয়ে করে দেই। কি আসছে 1 এর জন্য 1 আসছে, -1 এর জন্য 1 আসছে, 2 এর জন্য 4 আসছে, -3 এর জন্য 9 আসছে, -2 এর জন্য 4 আসছে, তাই না? তাহলে একটার জন্য একটা ভ্যালু আসছে না? যদি একটার জন্য একটা ভ্যালু আসে তাহলে কিন্তু সেটাকে আমরা কি বলবো, অবশ্যই ফাংশন বলবো। এটা কিন্তু ফাংশন হবে। তাহলে এটা কি হবে, অবশ্যই হবে, ইয়েস। বুঝতে পারছি? আচ্ছা এখন তোমাদেরকে যদি আমি আরেকটা কোশ্চেন দিই, সেই কোশ্চেনের অ্যান্সার দাও তোমরা আমাকে। সেম, যদি ডায়াগ্রাম দেখে বুঝো না, ডায়াগ্রাম দেখে বুঝলে আসলে জিনিসটা অনেক সুবিধা হয় বোঝার জন্য তোমাদের। যে সাপোজ এখানে আমি আবার আগের মতোই 1 -1 -3 -2 2 দিছি, বুঝতে পারছি? আর এখানে কি কি দিছি, এখানে দিছি হলো 1, আর এখানে দিছি হলো 4, এখানে দিছি হলো 9। এবার আমি এদের মধ্যে সম্পর্ক কিরকম করছি, 1 এর জন্য 1 আসবে, দেন হলো -1 এর জন্য 1 আসবে, দেন -3 এর জন্য 9 আসবে, -2 এর জন্য, আচ্ছা দেন হলো -2 এর জন্য 4 আসবে, দেন হলো 2 এর জন্য 4 আসবে। এবার দেখো দুইটা দুইটা করে কিন্তু অ্যারো চলে গেছে, তাই না? তাহলে এখন বলো যে এটা কি ফাংশন হবে নাকি হবে না, ফাংশন অর নট? সেম সেম কোশ্চেন, এটা কি ফাংশন হবে নাকি হবে না, ফাংশন অর নট? দেখো এটা কিন্তু বেসিক্যালি আসলে আমি যে আগের কোশ্চেনটা ছিল হুবহু সেম কোশ্চেন, কোশ্চেনের মধ্যে এখানে কোনো চেঞ্জ নাই। জাস্ট কি করছি, এখানে দুইটা 1 ছিল না, এই দুইটা 1 এর জায়গায় আমি একটা 1 লিখছি, এই যে দুইটা 1 এর জায়গায় একটা 1 লিখছি। এখানে দুইটা 4 ছিল, দুইটা 4 এর জায়গায় আমি একটা 4 লিখছি। তাহলে আমার কি এক্স এর একটা ভ্যালুর জন্য কি দুইটা ভ্যালু আসতেছে, এক্স এর একটা ভ্যালুর জন্য কি ওয়াই এর দুইটা ভ্যালু আসতেছে কিনা, এই জিনিসটা একটু দেখো। আমি তো এক্স এর 1 ভ্যালু রাখছি, 1 এর জন্য 1ই আসতেছে, -1 এর জন্য 1ও আসতেছে, মানে দুইটা এক্স এর জন্য সেম ওয়াই আসতেছে, তাই না? এক্স দুটো ডিফারেন্ট, 1 আর -1 ডিফারেন্ট এক্স, ওয়াই একটাই আসতেছে। বাট একটা এক্স এর জন্য তো একটা ওয়াই আসতেছে, তাই না? একটা এক্স এর জন্য যদি একটা ওয়াই আসে তাহলে কিন্তু সেটা আমার ফাংশন হবে। তাহলে এটা কি আমার ফাংশন হবে? হ্যাঁ এটা আমার অবশ্যই ফাংশন হবে, কারণ এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর একটা ভ্যালু আসতেছে। যদি এমন হইতো যে সাপোজ এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে বুঝতে পারবা তুমি। আচ্ছা এখানে দেখো আমি যদি আরো এক্সাম্পল দিই, তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করতেছি, বুঝতে পারছো, যেন তোমাদের আর ডাউট না থাকে। দেখো এখানে কি করছি, সেম আগের মতোই নিলাম, র্যান্ডম নিচ্ছে এবার 1 3 7, আর এখানে মনে করো 4 5 12 9। তাহলে কি হবে দেখো, আমি যদি এখন এদের মধ্যে সম্পর্কগুলো এমন করি যে 1 এর জন্য 4, আবার 1 এর জন্য 5, তারপর হলো 7 এর জন্য 12, আবার 3 এর জন্য 12, আবার 7 এর জন্য 9। তাহলে এখানে দেখো এখানে কিন্তু ঝামেলা আছে। কি ঝামেলা? একই এক্স এর জন্য ওয়াই এর দুইটা ভ্যালু আসতেছে। একবার এক্স এর জন্য x ইকুয়াল টু 1 এর জন্য 4ও আসতেছে, x ইকুয়াল টু 1 এর জন্য 5ও আসতেছে। দেখো x ইকুয়াল টু 1 এর জন্য y এর ভ্যালু 4ও হইতে পারে অথবা 5ও হইতে পারে, কোনটা হবে এক্স্যাক্টলি তুমি বলতে পারো না। বুঝতে পারছো? এরকম যে কেসটা আছে, x এর একটা ভ্যালুর জন্য y এর 2 বা ততোধিক ভ্যালু আসতেছে, সেটাকে তুমি ফাংশন বলবা না। তাহলে এটা কি ফাংশন হবে? এটা হলো নট এ ফাংশন। বুঝতে পারছি? তাহলে এখন কোনটা ফাংশন আর কোনটা ফাংশন না, এটা হয়তো বা তোমরা খুব সহজেই জাজ করতে পারবা। একটা যদি তোমাকে দিয়ে দেয় সেখান থেকে তুমি বের করতে পারবা। এটার যদি একটা হলো তোমার ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেই, সাপোজ ম্যাথমেটিক্যাল এক্সাম্পল কেমন হতে পারে, এখানে কি ছিল দেখো, এখানে ছিল হলো y ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাই না? y ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখন আমি যদি তোমাদেরকে বলি যে x ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, সরি এক্স স্কোয়ার y ইকুয়াল টু এক্স স্কোয়ার, সরি x ইকুয়াল টু ওয়াই স্কোয়ার,
এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, এটা ফাংশন হবে কিনা বলো, তোমরা বলো দেখি, এটা কি ফাংশন হবে? করো, তোমরা হলো কমেন্ট করো, কমেন্ট করে বলো দেখি তোমরা কি বুঝলা, ফাংশন অর নট, ফাংশন কি হবে এটা? দেখো কিছু ভ্যালু নিয়ে কাজ করো, ভ্যালু নিয়ে কাজ করলে কিন্তু বুঝতে পারবা। দেখো এখানে যদি আমি এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, আমার তো স্বাধীন চলক এক্স, তাই না, ওয়াই হলো আমার অধীন চলক, তাহলে আমি কি বলছি, ওয়াই ইকুয়াল টু সামথিং এই ফরম্যাটে নিয়ে আসবা। এই ফরম্যাটে নিয়ে আসলে আসলে বোঝা অনেক সুবিধা হয়। তাহলে এটাকে যদি ফরম্যাটে নিয়ে আসি তাহলে এটা কি হলো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, তাই না, এখান থেকে আসলে ওয়াই ইকুয়াল টু চলে আসবে প্লাস মাইনাস রুট এক্স, তাই না। এখন সাপোজ তুমি এক্স ইকুয়াল টু 4 নাও, এক্স ইকুয়াল টু 4 নাও, ওয়াই ইকুয়াল টু কি আসবে প্লাস মাইনাস রুট 4, তাহলে চলে আসবে হলো প্লাস মাইনাস 2, তার মানে 4 এর সাথে একবার আসবে 2, আরেকবার আসবে হলো 4 এর সাথে মাইনাস 2, তার মানে এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর কয়টা ভ্যালু আসতেছে, দুইটা ভ্যালু আসতেছে। তাহলে কি এটা ফাংশন হবে? এটা কখনোই ফাংশন হবে না, বুঝতে পারছি, এটা কিন্তু ফাংশন হবে না। কেন হবে না সেটাও কিন্তু আমি এখানে এক্সপ্লেইন করলাম, বুঝতে পারছো। তাহলে বেসিক যে এদের ডেফিনেশনটা, ফাংশনের ডেফিনেশন বলতেই কিন্তু আসলে এই জিনিসটাই বোঝাচ্ছে যে দুইটা চলক যদি এমন ভাবে সম্পর্কিত হয় যে তাদের এক্স এর একটা ভ্যালু এর জন্য ওয়াই এর একটা মাত্র ভ্যালু আসবে, এর বেশি তুমি পাবা না, তাহলে সেই সম্পর্কটাকে আমরা কি বলবো, ফাংশন বলবো, আদারওয়াইজ এটাকে বলবো না। আর তোমার যে কার্টেসীয় গুণন আছে, কার্টেসীয় গুণন নরমালি ফাংশন হবে না, কারণ একটা এক্স এর জন্য অনেকগুলো ভ্যালু চলে আসে। যদি তুমি তার উপর শর্ত আরোপ করো, এটা যেমন এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বা এক্স ওয়াই ইকুয়াল টু 3x, এরকম যদি আমরা শর্ত আরোপ করি, অনলি দেন আমরা হলো একটা ফাংশন পেতে পারি। বুঝতে পারছি তাহলে? আচ্ছা, এখানে হলো তোমার ফাংশনের ওই যেগুলো আমি এতক্ষণ ধরে তোমাদেরকে ডিটেইলস বুঝাইলাম, ওটারই একটা ফিগার দিয়ে দিছে যে 3 এর জন্য 5, 2 এর জন্য 4, 1 এর জন্য 3, একটার জন্য একটা ভ্যালু পাচ্ছ। এটা হলো তোমার ফাংশনের বেসিক ক্যারেক্টারিস্টিক্স। এখন দেখো তোমাকে বলছে যে এফ অফ এক্স ইকুয়াল টু হলো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, এটাকে কিভাবে বলা হয়, উচ্চারণ করা হয় কিভাবে, এটাকে অলরেডি আমি উচ্চারণ করছি, তো তোমরা হয়তো অনেকে শুনে বুঝতে পারছো যে এটা আসলে উচ্চারণ করে হলো এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু হলো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, তোমাকে বলছে যে এফ অফ মাইনাস 1 ইকুয়াল টু হোয়াট। আসলে এখানে দেখো এফ এর ভিতরে কি আছে, এক্স, এখানে এফ এর ভিতরে কি আছে, -1, সুতরাং তোমাকে বুঝে নিতে হবে তোমাকে আসলে কোশ্চেনটা কি। কোশ্চেনটা হলো এক্স ইকুয়াল টু যদি -1 হয় তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু হোয়াট। বুঝতে পারছি, এটাই হলো কি তোমার কোশ্চেন। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, তুমি কি করবা, এক্স এর জায়গায় জাস্ট -1 বসাবা, -1 বসাই ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে কত অ্যান্সার আসে সেটাই তোমার অ্যান্সার, আর কিছুই না। তাহলে দেখো আমি বসাই এফ অফ এক্স ইকুয়াল টু হলো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, -4x প্লাস 3, তাহলে এফ অফ -1 কত হবে, এফ অফ -1 হবে এক্স এর জায়গায় -1 বসাও, -1 হোল স্কোয়ার মাইনাস 4, এক্স এর জায়গায় আবার কি আসবে, -1 আসবে প্লাস 3। এখন দেখো -1 কে স্কোয়ার করলে কত হবে, 1 হয়ে যাবে, তাই না, কারণ স্কোয়ার করলে তো মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর এখানে দেখো -4 আবার -1, বাইরেও মাইনাস, ব্র্যাকেটের ভিতরেও মাইনাস, মাইনাস আর মাইনাস গুণ হয়ে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, +4 প্লাস 3, তাহলে 4 3 7 আর 1 8, তাহলে আমার তো ভ্যালু চলেই আসলো, এফ অফ -1 কত হচ্ছে, 8 হচ্ছে, এটাই আমার অ্যান্সার, তাই না, ম্যাথটা কিন্তু সহজ। আচ্ছা, তারপরে দেখো এখানে কোশ্চেনটা একটু ডিফারেন্ট, এখানে তোমাকে ডিরেক্টলি বলেনি যে জি অফ -2 এর ভ্যালু কত, বলছে যে জি অফ -2 এর ভ্যালু 0, এখন যদি 0 হয় তাহলে এ এর ভ্যালু কত হবে, বুঝতে পারছো, মানে একটু ডিফারেন্ট। তোমাকে চাইলে কিন্তু এখানে এ এর ভ্যালু দিয়ে দিতে পারতো, দিয়ে দিয়ে তোমাকে বলতো যে জি অফ -2 এর ভ্যালু কত, তাই না, আগেরটাতে যেটা আমরা করলাম। আগেরটাতে দেখো এখানে কোনো কিছু সহগ টহগ ছিল না, মানে চলক ছিল না, এখানে সবকিছু বলে দেওয়া ছিল, দেন বলছে এফ অফ -1 কত, তাই না। বাট এখানে উল্টাইছে কোশ্চেনটাকে, ভ্যালু দিয়ে দিছে, ভ্যালু দিয়ে এখানে একটা চলক দিছে, চলক দিয়ে বলতেছে এই চলকটার ভ্যালু কত, বুঝতে পারছি। তাহলে জি অফ -2 ইকুয়াল টু যেহেতু 0 আমাকে বলেই দিছে, তাহলে আমি আগে জি অফ -2 বসাই নেই। দেখো
জি অফ এক্স ইকুয়াল টু হলো তোমার এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। আচ্ছা, তাহলে জি অফ মাইনাস টু কত হবে? জি অফ মাইনাস টু হবে হলো এক্স এর জায়গায় সব মাইনাস টু বসবে, আর কিচ্ছু না। তাহলে মাইনাস টু বসাও, মাইনাস টু কিউব প্লাস এ এক্স এর জায়গায় মাইনাস টু বসাও, মাইনাস টু স্কোয়ার মাইনাস 3x এর জায়গায় মাইনাস টু বসাও, মাইনাস 6। তাহলে মাইনাস টু কিউব, মাইনাস ওয়ানকে কিউব করলে কিন্তু মাইনাসই থাকে, তাই না? যদি স্কোয়ার করি তাহলে হলো আমার কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। বাট যদি আমি কিউব করি তাহলে কিন্তু মাইনাসটা প্লাস হয় না, মাইনাস কিন্তু তখন মাইনাসই থাকে। তাহলে মাইনাস টু কিউব এটা হয়ে যাবে হলো মাইনাস 8, তাই না? এগুলো তো আসলে নাম্বার থিওরির পড়ালেখা, তাই আমি আর এখানে বলতেছি না। মাইনাস 8 আর এটা হলো তোমার মাইনাস টু এর হোল স্কোয়ার, মাইনাস টু হোল স্কোয়ার এটা কিন্তু প্লাস হয়ে যাবে, এটাকে কিন্তু আবার মাইনাস বানাও না তোমরা। তাহলে কি হবে, প্লাস 4a দেন মাইনাস 3 ইন্টু মাইনাস টু কি হয়ে যাবে, মাইনাস 3 ইন্টু মাইনাস টু, মাইনাস আর মাইনাসে গুণ হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে হলো প্লাস 6 মাইনাস 6, 6 আর মাইনাস 6 তো 0 হয়ে গেল, এখানে হয়ে যাচ্ছে হলো মাইনাস 8 প্লাস 4a। এখন আমাকে বলতেছে যে জি অফ মাইনাস টু ইকুয়াল টু 0, আমি পাইছি জি অফ মাইনাস টু ইকুয়াল টু মাইনাস 8 প্লাস 4a, তাহলে যেটা মাইনাস 8 প্লাস 4a সেটাই 0, তাই না? কারণ ওরা বলতেছে আমাকে 0, আমি পাইছি মাইনাস 8 প্লাস 4a, তাহলে অবশ্যই কি হবে, মাইনাস 8 প্লাস 4a ইকুয়াল টু হয়ে যাবে হলো 0, মাইনাস 8 প্লাস 4a এটা ইকুয়াল টু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, কারণ এটা আমাকে বলে দিছে। তাহলে 4a ইকুয়াল টু কত হয়ে যাবে, দেখো 4a ইকুয়াল টু হয়ে যাবে হলো 8, আর a ইকুয়াল টু কত হয়ে যাবে, বুঝতেই পারতেছ তোমরা, এর ভ্যালু হয়ে যাবে হলো 2। এটাই অ্যান্সার। সহজ না? সহজ, কিন্তু জাস্ট একটু তোমাকে বুঝতে হবে যে আসলে কোশ্চেনটা কি চাচ্ছে। একটু উল্টাই দিলে কি তোমরা পারবা না? অবশ্যই তোমাদের কিন্তু পারা উচিত। জাস্ট একটু উল্টাই দিছে, আগেরটাতে একটু সহজ ছিল, এটাতে একটু উল্টাই দিছে, সমস্যা কি? সমস্যা তো নাই কোনো, তাই না? আচ্ছা, আমরা আমাদের ক্লাসের মিডল পার্টে চলে আসছি। আজকে যে কথাগুলো বলা আছে এখানে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথা। কি দেখো, যে রিস্ক ইজ বেটার দেন রিগ্রেট। একটা জিনিস কি, তুমি সাপোজ একটা প্ল্যান করছো যে আচ্ছা আমি এটা করতে পারি, কিন্তু তুমি একটা ভয় কাজ করতেছে, বা আরে এটাতে তো সাকসেস হইতেও পারি নাও হইতে পারি, তো তুমি আসলে কাজটা করলা না, তাহলে তোমার মধ্যে কিন্তু একটা আফসোস চলে আসবে, ইস আমি যদি ওই কাজটা করতাম তাহলে হয়তো বা আজকে আমি অনেক ভালো করতাম, ইস আমি যদি ওই টাইমে পড়তাম, ইস আমি যদি এটা করতাম, ইস আমি যদি ওটা করতাম। এটা যে কতটা কষ্টকর, যে ইস একটা আফসোস, এই আফসোসটা করা যাবে না। তার থেকে তুমি বরং রিস্ক নাও। রিস্ক নিলে তুমি তো অ্যাটলিস্ট কাছে আগাচ্ছ, তাই না? তুমি ফেল করো সমস্যা নাই, বাট তুমি অ্যাটেম্প নাও। ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, এটা মাথায় রাখবা। তুমি কখনোই ভাবিও না যে আমি একটা অ্যাটেম্প নিব সেটাতে আমি সাকসেসফুল হয়ে যাব, ব্যাপারটা কিন্তু এরকম না। তুমি অ্যাটেম্প নিবা, ফেল করবা, আবার অ্যাটেম্প নিবা, আবার ফেল করবা, এক টাইমে যে তুমি সাকসেসফুল হবা। সাকসেস কিন্তু ওভারনাইট কোনো জিনিস না, এটা মাথায় রাখবা। ইফোর্টস আর বেটার দেন ওয়ার্ডস। তুমি খুব বকবক করে যাচ্ছ, এবার আমি পরীক্ষায় ফার্স্ট হব, এসএসসি পরীক্ষায় আমি বোর্ড প্লেস করবো, এসএসসি পরীক্ষায় আমি হাইয়েস্ট মার্ক তুলবো, জাস্ট কথাই বলতেছো। বাট এর জন্য যে তোমাকে হার্ড ওয়ার্ক করা লাগবে, তোমাকে যে পড়া লাগবে, তোমাকে যে ডিটারমাইন্ড থাকা লাগবে, তোমাকে যে প্র্যাকটিস করতে হবে, এই জিনিসগুলো তুমি করতেছো না, তুমি কোনো এফোর্ট দিচ্ছ না। তো তুমি যদি কোনো এফোর্ট না দাও, তুমি কিভাবে শুধু ওই মুখের বুলি আওড়ায় কেমনে তুমি ভালো করতে পারবা? পারবা না তো। এরকম বুলি আসলে অনেকেই আওড়াবে। আমার অনেক ফ্রেন্ডকে দেখবা যে এই করে ফেলবে, ওই করে ফেলবে, কথা ওরা পাত্তা নাই, ভ্যালু নাই, ওরা কোথায় পাত্তা দিও না। তুমি বরঞ্চ কি করো, তুমি এফোর্ট দাও, তুমি কাজ করা শুরু করো, তুমি হার্ড ওয়ার্ক করো, তুমি সাকসেসফুল হবে তার আগে। বুঝতে পারছো? সুতরাং মানে ওই যে একটা কথা আমি সবসময় বলি যে ওয়ার্ক হার্ড ইন সাইলেন্ট। তুমি ওয়ার্ক হার্ড করতেছো মাইকিং করে করে, যে মাইকিং করে সে আসলে হার্ড ওয়ার্ক করে না। এটা দুইটা একটা এটার অপোজিট। বুঝতে পারছো? ইটস মাই উইনিং সিজন, এটা হলো তোমার কি একটা জোশ। মানে তোমাকে সবসময় অপটিমিস্টিক হইতে হবে, যে অনেকে আছে না আমার দ্বারা হবে না, এই আমি বুঝে ফেল করব, এরকম হওয়া যাবে না। বুঝতে পারছো? তোমাকে কি হইতে হবে, যেমনি হোক আমাকে জিততে হবে, যেমনি হোক আমাকে পরীক্ষা ভালো করতে হবে, যা করার লাগে আমি করব, কোনো সমস্যা নাই। আমাকে রাত জাগা লাগবে আমি পড়বো, আমাকে কম ঘুমাইতে হবে আমি কম ঘুমাবো, আমার প্রাইভেট পড়া লাগবে, আমার
অনলাইনে ক্লাস করা লাগবে, আমার বেশি প্র্যাকটিস করা লাগবে, যা করা লাগবে আমি করব, কিন্তু আমাকে এবার জিততে হবে, এরকম একটা মেন্টালিটি লাগবে। তুমি যদি স্ট্রং মেন্টালিটি না থাকে তুমি লুজার, সমস্যা নাই। এই ওয়ার্ল্ড চায় না কখনো তুমি উইনার হও, ওয়ার্ল্ড চায় তুমি লুজার হও। সো তুমি যদি উইনার হইতে চাও তোমাকে কি করতে হবে, তোমার নিজেকে সেই হিসেবে প্রিপেয়ার করতে হবে। আর তারপরে এই যে লাস্ট কথা বলছে 1% বেটার এভরিডে, এটা কি, এটা হলো আজকের থেকে তুমি কালকে বেটার কিনা, একটু একটু করে সামনে আগাও। একদিনে কেউ বেটার হয়ে যায় না, এক নাইটে কেউ সাকসেসফুল হয়ে যায় না, তোমাকে ধীরে ধীরে প্রোগ্রেস করতে হয়, কনসিস্টেন্সি মেনটেন করতে হয়, ডিটারমাইন্ড থাকতে হয়। তাহলে দেখবা যে এই যে ছোট ছোট স্মল এফোর্ট গুলো এক টাইমে সব সাম হয়ে দেখবা যে অনেক বড় এফোর্ট হয়ে গেছে এবং তুমি অনেক বড় কিছু করে ফেলছো। সেজন্য কি করতে হয়, ধীরে 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 চেষ্টা চালাই যেতে হয়, এবং এক টাইমে যায় তুমি কিন্তু এটার রিটার্ন বা প্রতিদান অবশ্যই পাবা। হার্ড ওয়ার্ক নেভার বিট্রেস, এটা মাথায় রেখিও। আচ্ছা, তাহলে আমরা পড়ালেখায় ব্যাক করি। ডোমেইন আর রেঞ্জ। দেখো আমরা যে স্বাধীন চলক গুলা নিয়ে কথা বলতেছিলাম না, যে স্বাধীন চলক এক্স, এই স্বাধীন চলক বা এক্স এর যে সেটটা আছে এই সেটটাকে বলতেছে হলো ডোমেইন, আর যে অধীন চলক বা ওয়াই এর যে সেটটা আছে এই ওয়াই এর সেটটাকে বলতেছে হলো রেঞ্জ। বা এটাকে যদি একটু মানে আমরা তো আসলে এক্স কোনটাকে ধরছি ওয়াই কোনটাকে ধরছি এটা তো আগেই বলে নিছি, তো এখানে আর কি সেটাই বলছে যে প্রথম উপাদান সমূহের যে সেট, প্রথম উপাদান সমূহের সেটকে বলতেছে ডোমেইন, আর দ্বিতীয় উপাদান সমূহের যে সেট আছে সেটাকে বলতেছে হলো রেঞ্জ। প্রথম উপাদান সমূহটাকেই তো আমরা এক্স ধরছিলাম তাই না, এবং দ্বিতীয় যে উপাদান সমূহ আছে এটাকেই তো আমরা ওয়াই ধরছিলাম তাই না, তো আমি বেসিক্যালি ওটাই বললাম আর কি। আচ্ছা, এ সেট থেকে বি সেটে আরেকটি অন্যয় আর সাবসেট অফ এ ক্রস বি, আর এ অন্তর্ভুক্ত ক্রমজোড়গুলোর প্রথম উপাদান সমূহের সেট হবে আর এর ডোমেইন, এই যে এ এর যে সেট সেই সেটটা হবে হলো ডোমেইন, আর বি এর যে সেট বি এর যে সেট বি এর সেটটা হবে হলো আর এর রেঞ্জ, দ্বিতীয় উপাদানের সেট, এটা হলো তোমার বি, এটা হলো তোমার এ। বুঝতে পারছি? এই তো আর এর ডোমেইনকে ডোম আর এটাকে হলো প্রকাশ করে আর কি, বাংলায় না, এটা কিন্তু হলো তোমার ইংলিশে প্রকাশ করে আর কি, ডোম আর আর রেঞ্জকে রেঞ্জ আর লিখে প্রকাশ করা হয়। তো এই হলো আর কি মানে ডোমেইন আর রেঞ্জের মধ্যে যে পার্থক্য। ডোমেইন কি, ডোমেইন হলো ফার্স্ট সেট, রেঞ্জ কি, রেঞ্জ হলো সেকেন্ড সেট। এই যে যেমন দেখো আমি যখন এখানে তোমাদের ম্যাথগুলো করাইলাম না, এই যে এখানে সাপোজ, তো এখানে কি হবে, এই যে ফার্স্ট সেট যেটা এটা হয়ে যাবে হলো ডোমেইন, দেখো এটা হয়ে যাবে হলো ডোমেইন, সেকেন্ড সেট যেটা এই সেকেন্ড সেট হয়ে যাবে হলো রেঞ্জ। বুঝতে পারছো, ডোমেইন আর রেঞ্জ। তো এমনি আর কি সবগুলাই, এই যে এখানে এটা ডোমেইন ওটা রেঞ্জ, এভাবে আর কি তুমি সবগুলাই বলতে পারো, এটা ডোমেইন ওটা রেঞ্জ। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা এখন মেথে চলে আসি। কি বলছে, অন্য এটি ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে। অন্য এস এর সাথে কি 21 22 32 45 এদের ডোমেইন আর রেঞ্জ নির্ণয় করতে বলছে। তাহলে আমি যদি তোমাকে বলি, মানে একটু জাস্ট তোমাকে খালি দেখাই দিচ্ছি কি হয়েছে, 2 এর সাথে 1 আসছে, 2 2, আচ্ছা দাঁড়াও, 2 3 4, 2 এর সাথে 1 আসছে, 2 আসছে, 3 এর সাথে 2, 4 এর সাথে 5। এখানে দেখো 2 এর সাথে প্রথমে কে আসছে 1, দেন 2 এর সাথে আবার কে আসছে 2, 3 এর সাথে 2 আসছে, 3 এর সাথে 2 আসছে, 4 এর সাথে 5 আসছে। আচ্ছা আমি এটা 4 লিখছি কেন, আচ্ছা এটা কি তাহলে এটা হলো 5, আচ্ছা 4 এর সাথে 5 আসছে। তাহলে ডোমেইন কোনটা বলো দেখি, বোঝাই যাচ্ছে খুবই সহজ, এটা হলো তোমার ডোমেইন ফার্স্ট সেট, যেহেতু ফার্স্ট সেটটা হলো ডোমেইন আর সেকেন্ড সেটটা হলো তোমার রেঞ্জ। বুঝতে পারছি? এখন ডোমেইন এটাতে আসলে আমি তো তোমাদেরকে ভিজুয়ালি এক্সপ্রেস করে দেখাইলাম, বাট তোমরা যখন লিখবা তখন কি হবে সেট আকারে লিখতে হবে। ডোমেইনকে কি লিখবা, 2 3 আর হলো 4। রেঞ্জ কি, রেঞ্জ হলো তোমার 1 2 আর হলো 5। বুঝতে পারছি? এখন তোমাদেরকে আমি বলি, তো জিজ্ঞেস করি যে এটা কি ফাংশন, একটু অ্যান্সার দাও তো ভাই, যে এটা কি ফাংশন কিনা, এটা কি ফাংশন হবে? এটা কিন্তু মোটেও ফাংশন হবে না, কারণ দেখো
2 এর জন্য 1 আসছে, 2 এর জন্য 2 আসছে, একটা x এর জন্য y এর দুইটা ভ্যালু চলে আসছে, হবে না তো? একটা ডোমেইনের জন্য দুইটা রেঞ্জ চলে আসছে, সুতরাং এটা ফাংশন হবে না। তাহলে এটা কিন্তু নোট করে রাখো যে এটা কিন্তু নট ফাংশন, নট এ ফাংশন। তাহলে ডোমেইন আর রেঞ্জ এটা কি ফাংশনের ডোমেইন আর রেঞ্জ? এই ডোমেইন আর রেঞ্জ কিন্তু ফাংশনের না। কার রেঞ্জ? দেখো বলে দিচ্ছে অন্যয়ের। এটা কিন্তু অন্যয়, এটা কিন্তু ফাংশন না, খেয়াল রাখবা। বুঝতে পারছো? ডোমেইন আর রেঞ্জ অন্যয়েরও হইতে পারে, ফাংশনেরও হইতে পারে, এটা কিন্তু মোটেও ফাংশন না। আচ্ছা, কি বলছে? a equal to 0 1 2 3 r equal to, আচ্ছা রিলেশনটা দিয়ে দিছে কি, x y such that x belongs to a, y belongs to a and y equal to x plus a। তাহলে r কে তালিকা করো। ওই যে আমরা হলো আর কে দুইটা পদ্ধতি দেখছি না, একটা হলো তোমার তালিকাবদ্ধ পদ্ধতি আর একটা হলো সেট পদ্ধতি, তাই না? তাহলে এটা কি করতে হবে? সেট পদ্ধতিতে দেওয়া আছে, তোমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এবং ডোমেইন আর ও রেঞ্জ আর নির্ণয় করো। দেখো এখানে কিন্তু দুইটা সেট না, এখানে কিন্তু একটাই সেট। এক্স ও এতে বিলং করবে, ওয়াই ও এতে বিলং করবে, আর ক্রোমোজোটটা কি হবে? এক্স ওয়াই, তাই না? তাহলে তোমাকে এর এলিমেন্ট নিতে হবে, এর এলিমেন্ট নিতে হবে, আর সম্পর্কটা কিরকম হবে? ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ওয়াই ইকুয়াল টু যেহেতু এক্স প্লাস ওয়ান, এটাকে আসলে আমরা কি করতে পারি? বড় করে করবো কিনা? আচ্ছা ঠিক আছে, বড় করে করি, তোমাদেরকে দেখাই। দেখো এর কি দেওয়া আছে বলো দেখি, 0 1 2 আর 3, তাই না? এখন এক্স ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ, দুইটাই এ তে বিলং করে। যদি এমন হইতো যে এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি, তাহলে আমরা কি করতাম? এ ক্রস বি করতাম। বাট যেহেতু এখানে দুইটাই এ তে বিলং করে, আমাকে কি করতে হবে? এ ক্রস এ করতে হবে। এ ক্রস এ যদি করি তাহলে আমার কি কি সেট চলে আসবে দেখো। আচ্ছা তার ব্র্যাকেটটা আমি পড়ে দেই। প্রথমে হলো 0 কে নেই, 0 এর জন্য 0 আসবে, দেন 0 এর জন্য 1 আসবে, আচ্ছা দেন 0 এর জন্য 1 আসবে। আমি একটু ফাস্ট লিখি, ঠিক আছে? বুঝতেছো তো? এটা তো আর বোঝানোর কিছু নাই, তাই না? আমি জাস্ট দুইটা গুণ করতেছি, কার্তেশীয় গুণ করতেছি। 0 এর জন্য 2 আসবে, দেন হলো 0 এর জন্য 3 আসবে, এটা বড় হবে আর কি। দেন হলো 1 এর জন্য, দেখো 1 এর জন্য কি আসবে এবার? 1 মানে জিনিসটা হলো 0 1 2 3 ইনটু আবার 0 1 2 3, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। 0 1 2 3, তাহলে 1 এর জন্য এবার কি আসবে? 1 এর জন্য এবার 0 আসবে, দেন 1 এর জন্য 1 আসবে, দেন 1 এর জন্য 2 আসবে, দেন 1 এর জন্য 3 আসবে। বুঝতে পারছি? আচ্ছা গেল 1 এর কাহিনী শেষ। এবার 2 এর সাথে, তাহলে 2 এর সাথে 0 আসবে, 2 এর সাথে 1 আসবে, 2 এর সাথে 2 আসবে, 2 এর সাথে 3 আসবে, দেন 3 এর সাথে 0 আসবে, 3 এর সাথে 1 আসবে, দেন হলো আবার 3 এর সাথে 2 আসবে, দেন হলো আবার 3 এর সাথে 3 আসবে। বুঝতে পারছি? দেন এটা হলো তোমার কার্তেশীয় গুণন, সেকেন্ড ব্র্যাকেটে নিয়ে চলে যাও। এখন তোমার যে কন্ডিশন দিছে y ইকুয়াল টু x প্লাস 1, তার মানে কি হবে? y x এর থেকে 1 বড় হবে। তাহলে তুমি দেখো y x এর থেকে 1 বড় হয় কিনা, কোনটাতে হচ্ছে আর কোনটাতে হচ্ছে না সেটা একটু দেখো। y কি x এর থেকে 1 বড়? না। আচ্ছা সাদা কালো একটু নিলে হবে না? y কি x এর থেকে 1 বড়? না, সুতরাং এটা হবে না। y কি x এর থেকে 1 বড়? হ্যাঁ, তাহলে এটা কিন্তু হবে, এই যে এটা হবে। দেন বাকি যেগুলো আছে এগুলো আসলে কোনোটাই হবে না, বোঝা যাচ্ছে। এটাও হবে না, এটাও হবে না। y কি x এর থেকে 1 বড়? হবে না। y কি বড়? হবে না, এটা হবে। তাহলে এটা কিন্তু হবে। দেন এখানে আবার দেখো y কি x এর থেকে বড়? হবে না, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, এটা হবে, তাই না? 2 is greater than 3, এটা হবে। আচ্ছা পরবর্তীতে দেখো এখানে এটা একটাও হবে না, কারণ দেখো একটারও y x এর থেকে 1 বড় না, সব তো ছোট, তাই না? 3 3 3 2 3 1 3 0, y তো ছোট, সুতরাং কয়টা পেলাম? 0 1 1 2 আর 2 3। তাহলে কি কি পাইছি? পাইছি হলো তোমার 0 1 1 2 2 আর 3, এটাই হলো অ্যান্সার। আচ্ছা এটা আমরা আরেকভাবে করতে পারতাম, কিভাবে দেখো, আমি এটা একটু কপি করি। আচ্ছা তাহলে এখানে চলে আসছি,
আচ্ছা, এটা পুরোটাকে মিশাই দিই। তাহলে দেখো এটাকে আরেকভাবে করতে পারি কিভাবে, আগে এই সম্পর্কটা দেখো, y ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। এক্স কোনটা? এক্স তো এটা, তাই না? 0 1 2 3। তাহলে এক্স কি কি? এক্স হলো তোমার 0 1 2 3। আর ওয়াই কি বলো দেখি? ওয়াই ইকুয়াল টু হলো এক্স প্লাস ওয়ান। তার মানে এক্স এর থেকে ওয়ান বড়, তাহলে 0 এর জন্য কত আসবে? 1 আসবে। 1 এর জন্য কত আসবে? 2 আসবে। 2 এর জন্য 3, 3 এর জন্য 4। তার মধ্যে দেখো এই 4 কিন্তু ডাজন্ট বিলং টু এ। আছে কি এর মধ্যে? এটা নাই। সুতরাং কি হবে? এটা কিন্তু নিতে পারবা না। তাহলে কে কে আছে? 0 1 1 2 আর 2 3, তাই না? তাহলে এটাই হবে, বোঝা যাচ্ছে। তাহলে 0 1, এটা কিন্তু সহজ, তাই না? কারণ এখানে হলো তোমার কার্তেশীয় গুণনটা করা লাগতেছে না, ডিরেক্টলি তুমি করতে পারতেছো, তাই না? আচ্ছা, তাহলে এটা হলো গিয়ে তোমার যে তালিকাবদ্ধ বলছিল আর কি, তালিকাবদ্ধ করে ফেললাম আমি। তালিকাবদ্ধ 0 1 1 2 আর 2 3। এখন বলছে ডোমেইন আর রেঞ্জার নির্ণয় করো। তাহলে ডোমেইন কোনটা হবে? ফার্স্ট এলিমেন্ট গুলা। তাহলে ডোমেইন কি কি হবে? ডোমেইন আর ইকুয়াল টু হবে ফার্স্ট কি কি আছে? 0 1 আর 2, তাই না? 0 1 আর হলো 2। আর রেঞ্জার কি হয়ে যাবে? সেকেন্ড যেগুলো আছে রেঞ্জ আর ইকুয়াল টু হয়ে যাবে হলো 1 2 আর 3। 1 2 আর 3, বুঝতে পারছি? তাহলে এই হলো তোমার ডোমিনার আর রেঞ্জার। সহজ না ম্যাথটা? সহজ, কিন্তু আমি কিন্তু দুইভাবেই করে দেখাইলাম। ফার্স্টে হলো তোমার কার্তেশীয় গুণন করে দেখাইছি যে এই তিনটা এলিমেন্টকে নিতে পারতেছি, বাকি একটাকেও নিতে পারতেছি না, কারণ ওই যে শর্ত মেনে চলতেছে না। আর পরবর্তীতে আমরা শর্ত দিয়েই বের করে ফেলছি, বের করে তারপর দেখছি যে এগুলো আসলে আমার ওই এ সেটের মধ্যে আছে কি না। আচ্ছা, তারপরে দেখো সেম কোশ্চেন দিয়ে দিছে আমাকে। এখানে তালিকাবদ্ধ যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতেই দিয়ে দিছে আমাকে। সুতরাং এখান থেকে ডোমেইন আর রেঞ্জ নির্ণয় করা অনেক সহজ। তোমার যে ফার্স্ট এলিমেন্ট গুলো আছে এই ফার্স্ট এলিমেন্ট গুলো হবে হলো সব ডোমেইন, আর সেকেন্ড এলিমেন্ট যেগুলো আছে সেই সেকেন্ড এলিমেন্ট গুলো হবে হলো তোমার রেঞ্জ। তাহলে দেখো ফার্স্ট এলিমেন্ট কি কি আছে? ফার্স্ট এলিমেন্ট হলো তোমার -3 -2 -1 0 1 2। তাহলে ডোমেইন এস ইকুয়াল টু কি হবে? -3 -2 -1 0 দেন হলো 1 দেন হলো 2, শেষ। আচ্ছা, তারপরে কি বলছে? রেঞ্জ নির্ণয় করতে বলছে। রেঞ্জ কি হবে দেখো, আমি আসলে সব ইংলিশে লিখতেছি, তাই না? আমি ইংলিশ ভার্সনে তো, সেজন্য আসলে ইংলিশে ইউজ টু বেশি, বাট তোমাদের জন্য আসলে বাংলাই করতেছি আমি। বাংলায় যে সমস্যা হচ্ছে ব্যাপারটা এমন না, বাট ইংলিশ চলে আসে কেন জানি আমার অটোমেটিক্যালি। আচ্ছা, তাহলে রেঞ্জ কি হবে দেখো, রেঞ্জ হবে হলো 8 3 0 দেন -1 দেন 0 দেন 3। এটাই ডোমেইন আর রেঞ্জ বের করে ফেললাম। বুঝতে পারছো? সহজ না তাহলে? আচ্ছা, কি বলছে এখানেও হলো তোমার সেট পদ্ধতি দিয়ে দিছে, তো তালিকা পদ্ধতিতে দেওয়া নাই। তাহলে এখানে হলো যেটা সহজ আমরা সেই সহজটাই করি, তালিকা পদ্ধতিতে আগে বের করে ফেললি, বের করে ফেললেই তো আসলে হয়ে যাবে, তাই না? আচ্ছা, তোমরা কি ঝাপসা দেখতে পাচ্ছ নাকি? না না, ঠিক আছে, তাই তো? আচ্ছা, দেখো তাহলে কি হয়েছে। শর্তটা কি? শর্ত হলো y - x = 1। তাহলে কি হচ্ছে এখানে? ওই সেমই তো কোশ্চেন দিছে আবার, একই কোশ্চেন নাকি? -3 -2 -1 0 না। আচ্ছা, যাই হোক, কোশ্চেনের প্যাটার্ন সেম, বাট ভ্যালুগুলো ডিফারেন্ট আসলে। আচ্ছা, তোমাদের কি ব্লার হয়ে যাচ্ছে নাকি? আমি তো বুঝতেছি না। ঠিক আছে কি? আচ্ছা, দেখো তাহলে কি কি বলছে। এর ভ্যালু হলো -3 -2 -1 আর 0। y - x = 1। তাহলে y ইকুয়াল টু কি? y ইকুয়াল টু হলো x প্লাস 1, তাই না? এটা তো আমি বের করতে পারলাম এখান থেকে খুব সহজেই। এখন
এক্স এর ভ্যালু তো এগুলোর মধ্যেই হবে, তাই না? এক্স কি স্বাধীন, এক্স কে হলো আমি স্বাধীনভাবে নিতে পারবো এখান থেকে, আর ওয়াই কি, ওয়াই হলো অধীন, এক্স এর ভ্যালুর উপর ডিপেন্ড করে ওয়াই এর ভ্যালুটা চেঞ্জ হবে। তাহলে এক্স এর ভ্যালু কি, এক্স এর ভ্যালুটা আমি এখানে নেই, এক্স এর ভ্যালু হলো -3 -2 -1 0 নিয়ে নিই, -3 -2 -1 আর হলো 0। তাহলে এদের জন্য কারেসপন্ডিং ভ্যালু কি কি আসবে দেখো, -3 -2 -1 আর 0 এর জন্য। তো তাহলে দেখো -3 এর জন্য 1 বাড়ায় দাও, কত আসবে -2, -2 এর জন্য 1 বাড়ায় দাও -1, -1 এর জন্য 1 বাড়ায় দাও, -1 এর জন্য 1 বাড়ায় দিলে কত হয়ে যাবে 0, 0 এর জন্য 1 বাড়ায় দাও তাহলে হয়ে যাবে হলো 1। তার মধ্যে এই 1, এই 1টা কিন্তু এ সেটের মধ্যে নাই। তোমাকে কি বলছে, এক্স আর ওয়াই দুইটাই কিন্তু এ তে বিলং করা লাগবে। এই 1 কি ওয়াই তে বিলং করে, ওয়াই কি এতে এস তে, এস এ কি বিলং করে? আচ্ছা এটা হলো এক্স ওয়াই বিলংস টু এ। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ওয়াই কি এতে বিলং করে, 1 কি এতে বিলং করে, করে না, সুতরাং এটা কিন্তু তুমি নিতে পারবা না। দেখো এটা কিন্তু তুমি নিতে পারবা না। তাহলে কি কি আসতেছে, -3 এর জন্য -2, -2 -1 -1 0। তাহলে ডোমেইন কি হবে আর রেঞ্জ কি হবে বোঝা যাচ্ছে। ডোম এস এটা ইকুয়াল টু হয়ে যাবে হলো -3 -2 আর -1, 0 কিন্তু আসবে না। তাহলে হলো -3, কেন আসবে না বুঝতেছো তো তাই না? কারণ হলো ওটার জন্য তো রেঞ্জ নাই কোনো, যেটার জন্য রেঞ্জ নাই সেটা তো ডোমেইন হতে পারে না। ডোমেইন আর রেঞ্জ কি হবে, পরস্পর, তাই না? ডোমেইন আর রেঞ্জ তো পরস্পর সম্পর্কযুক্ত। একটা রেঞ্জ নাই, রেঞ্জ নাই সেটা ডোমেইন হবে কেমনে, আর ডোমেইন তো হতে পারবে না, বুঝতে পারছো? আচ্ছা দেখো তাহলে রেঞ্জ কি হবে, রেঞ্জ এস এটা ইকুয়াল টু হয়ে যাবে হলো -2 -1 আর 0, -2 -1 আর 0। তাহলে ডোমেইন এস রেঞ্জ এস বুঝতে পারলা? আচ্ছা তারপরে দেখো এখন হলো লেখচিত্র। লেখচিত্র কি, লেখচিত্র হলো ওই যে দেখো একটা আমরা স্বাধীন চলক নিচ্ছি, একটা হলো অধীন চলক নিচ্ছি, তাই না? তো এই স্বাধীন চলকটাকে কি করব আমরা, স্বাধীন চলকটাকে এক্স এক্সিস বরাবর বসাবো। এখন মনে একটা কোশ্চেন আসতেই পারে যে এক্স এক্সিস কি। আচ্ছা তাহলে একটু ডিটেলসে বলি তোমাদেরকে, যে এটাকে বলা হলো কার্তেশীয় স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্কটা কেমন, তোমার মাঝখানে দেখো দুইটা মোটা লাইন দেখতে পাচ্ছ না, এই মোটা লাইনটা এই যে উপর নিচ বরাবর একটা আর এই পাশাপাশি বরাবর একটা। তো এই হরিজন্টাল বা আনুভূমিক যে রেখাটা আছে এক্স ও এক্স ড্যাশ, এই যে দেখো এক্স ও এক্স ড্যাশ, এই রেখাটাকে বলে হলো তোমার এক্স অক্ষ। আনুভূমিক যে রেখাটা আছে এই আনুভূমিক রেখাটাকে বলতেছে হলো এক্স অক্ষ। আর উলম্ব যে রেখাটা আছে এই উলম্ব রেখাটাকে বলতেছে হলো ওয়াই অক্ষ। দেখো এটাকে ওয়াই ও ওয়াই ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এক্স তো এক্স ড্যাশ এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই ড্যাশ ওয়াই অক্ষ। তো এখানে সাপোজ তুমি কোনো একটা পয়েন্ট নিলাম, যেমন আমার এই যে একটা সম্পর্ক ছিল না যে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, একটু আগে তো করলাম তাই না, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। তো সাপোজ আমার একটা এক্স এর ভ্যালু যখন 5 হবে, এক্স এর ভ্যালু 5 হলে ওয়াই এর ভ্যালু কত হবে, ওয়াই এর ভ্যালু 6 হয়ে যাবে, তাই না? তাহলে এই যে এক্স এর ভ্যালু 5 হলে ওয়াই এর ভ্যালু 6 হবে, এটাকে হলো আমি এমনি প্রকাশ করব 5,6। ফার্স্টে এক্স এর ভ্যালু, সেকেন্ডে ওয়াই এর ভ্যালু। এটা তো আসলে তোমরা পারতেছই, পারবাই, কারণ এটাই তো হলো তোমার রিলেশন বা সম্পর্ক। সম্পর্ক তো আমরা এমনি প্রকাশ করছি, তাই না? 5 আর 6, এই 5 আর 6 এটা আসলে একটা পয়েন্ট নির্দেশ করে। কি নির্দেশ করে, একটা পয়েন্ট। এবং এটাকে বলা হলো সেই বিন্দুর স্থানাঙ্ক। কি বলে এটাকে, এটাকে বলে হলো তোমার বিন্দুর স্থানাঙ্ক। বুঝতে পারছো, বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটাকে গ্রাফে কেমনে নিয়ে আসবা, বিন্দুর স্থানাঙ্ককে গ্রাফে নিয়ে আসবা হলো এদের যে ছেদ বিন্দু আছে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের যে ছেদ বিন্দু আছে সেই ছেদ বিন্দুকে বলে হলো তোমার 0,0, বা এটাকে বলে হলো তোমার মূল বিন্দু। মূল বিন্দু, বুঝতে পারছি? এই মূল বিন্দু থেকে এই যে 5 আছে না, 5 কি এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু সবসময় এক্স অক্ষ বরাবর বসবে। বুঝতে পারছো, এক্স অক্ষ বরাবর বসবে। তাহলে এক্স এর ভ্যালু কত, 5 না? ডান দিকে গেলে হলো প্লাস আর বাম দিকে গেলে আসলে হলো মাইনাস। তুমি যদি ডান দিকে যাও, এই যে দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, আচ্ছা 1
আচ্ছা এখানে আসলে র্যান্ডমলি দিচ্ছে, এখানে আসলে 5,6 এর দিছে, ব্যাপারটা এমন না। তো এমনি আর কি তুমি কি করবা, 5 ঘর যাবা, 5 ঘর যাওয়ার পরে তুমি থেমে যাবা, বুঝতে পারছো? থামার পর 5 ঘর তো তুমি চলে আসছো, তার মানে তুমি আসলে এক্স এর ভ্যালুটা পেয়ে গেছো। এখন তোমার কার ভ্যালু লাগবে, এখন হলো ওয়াই এর ভ্যালু লাগবে। ওয়াই এর ভ্যালু কত দেখো, ওয়াই এর ভ্যালু হলো 6। সুতরাং তুমি কি করবা, এখন 6 ঘর উপরে উঠবা। যদি প্লাস হয় তাহলে উপরে উঠবা, যদি মাইনাস হয় তাহলে নিচে নামবা। তাহলে দেখো এখানে কি আছে, +6 আছে না, +6 থাকলে তুমি এখন আরো উপরে উঠো, 1 2 3 4 5 6, এই যে এটা হলো গিয়ে তোমার 5,6। যদি এমন হইতো যে -3, -4, এই পয়েন্টটা কোথায় হবে বের করো, তাহলে এটা তো 0,0, এটাকে বলা হলো মূল বিন্দু, এটা সবসময় ফিক্সড, এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস যেখানে ছেদ করবে, যে পয়েন্টে ছেদ করবে সেটা হলো 0,0। তাহলে এক্স এর ভ্যালু -3, তাই না? তাহলে তুমি মাইনাস পেতে চাইলে কি করতে হবে, বাম দিকে আসতে হবে। তাহলে তুমি কি করো, বাম দিকে চলে আসো, দেখো এটা হলো -1, এটা হলো -2, এটা হলো -3, এক্স পাই গেছো, তার মানে তুমি, তাই না, তুমি তো -3 তে পৌঁছাই গেছো। এবার কি লাগবে, -4 লাগবে। তাহলে যেহেতু এটা ঋণাত্মক, ঋণাত্মক মান পাওয়ার জন্য কি করতে হবে, নিচে নামতে হবে। উপরে গেলে প্লাস, নিচে গেলে মাইনাস। তাহলে এবার তুমি নিচে নামো। তাহলে এটা হলো -1, এটা -2, এটা হলো -3, এটা হলো -4। এই যে পয়েন্টটা পাইলা না, এই পয়েন্টটাই কিন্তু তোমার -3, -4। আচ্ছা এই কালারটা মনে হয় তোমরা বুঝতে পারতেছো না, এটাতে হলো আমরা হলুদ কালার টেস্ট করি। তাহলে এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা হলো তোমার -3, -4। বুঝতে পারছো? আচ্ছা কালারটা মনে হয় বুঝতে পারতেছো না, তাই না? আচ্ছা এটা হলো আমি লাল কালার দিয়ে লিখে দিই, না হলে বুঝতে না পারলে তো ঝামেলা। আচ্ছা, এটা দিয়ে লিখি, এটা বুঝতে পারবা। -3, -4, এই যে এই পয়েন্টটা। তাহলে এভাবে আসলে তোমার যে কোনো পয়েন্টই বের করা যায়। যেমন আমি যদি বলি যে -7,2 এটা বের করো, তাহলে -7,2, তাহলে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু -7, তাই না? তাহলে -7 কোন দিকে পাবা বলো দেখি, -7 কিন্তু বাম দিকে পাবা, তাই না? এটা 0, -1, -2, -3, -4, -5, -6, -7, আর টু কি পজিটিভ, তাই না, প্লাস ভ্যালু। প্লাস ভ্যালু পাওয়ার জন্য কি করতে হবে, উপরে উঠতে হবে। তাহলে উপরে উঠো, +1, +2, এই যে এই পয়েন্টটাই হলো -7,2, এই যে এই পয়েন্টটা। বুঝতে পারছি? তাহলে এভাবে হলো তোমার ফাংশনের একটা পয়েন্ট বা একটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে হয়। আচ্ছা তারপরে দেখো গাণিতিক উদাহরণ, y = 2x ফাংশনের লেখচিত্র অঙ্কন করো যেখানে -3 লেস, মানে x কি হবে, -3 এর সমান অথবা বড় এবং 3 এর ছোট অথবা বড়। তো এখানে দেখো এটা তোমাদের জন্য একটু ভালো করে দেই, এই একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবা আর কি, আশা করি। এখানে প্রথমে কি করতে হবে, প্রথমে হলো একটা ভ্যালু নিয়ে নিতে হবে। কিরকম ভ্যালু তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের হলো প্রথমে এক্স আর ওয়াই এর একটা টেবিল আঁকাই নিতে হবে, টেবিল না আঁকাইলে হবে না। এখন এখানে ভ্যালু কয়টা বলো দেখি, এক্স এর ভ্যালু -3 এর সমান হতে পারবে, 3 এরও সমান হতে পারবে এবং এর মাঝামাঝি থাকবে, তাই না? তাহলে -3, -2, -1, 0, 1, 2, 3, তুমি 7টা ভ্যালু নিতে পারবা। 7টা ভ্যালু নিতে পারলে এখানে তুমি 8টা ঘর বানাবা। তাহলে দেখো 8টা ঘর বানাই আমি, এখানে 2টা, এখানে 2টা, দেন এখানে আসবে 2টা, এখানে আসবে আরো 2টা, মাঝখানে টানো, এখানে টানো, আর এখানে টানো আবার। দেখো দেন কি করবা, এখানে লিখবা হলো এক্স এর ভ্যালু, এখানে লিখবা হলো ওয়াই এর ভ্যালু। বুঝতে পারছি? যদিও বা এই জিনিসটাকে এমনি লেখা ভালো হবে, দাঁড়াও তোমাদেরকে আমি পারফেক্টলি করে দিই, তাহলে ভালো হবে। এটাকে এখানে থাকলো, আচ্ছা তারপর কি করতে হবে, এটাকে মিলাই দাও, আচ্ছা
আচ্ছা ঠিক আছে, তারপর মিশাই দাও। এবার দেখো এখানে হলো এক্স থাকবে আর এখানে ওয়াই এর সম্পর্কটা লিখে দিবা, ওয়াই ইকুয়াল টু 2x। এটা লেখার জন্য বড় করলাম আর কি, এটা লিখলে সুবিধা হবে। এখন এক্স এর তুমি ভ্যালু নাও, কি কি ভ্যালু নিবা দেখো, যেটা যেটা ভ্যালু নেওয়া পসিবল। কি নিবা? -3, -2, -1, 0, 1, 2, 3, তাই না? দেন কি করবা, y ইকুয়াল টু 2x। y ইকুয়াল যদি 2x হয় তাহলে কি হবে, -3 হলে এখানে কত হবে বলো দেখি। এখানে বোঝাই যাচ্ছে -3 হলে এটা দ্বিগুণ হয়ে যাবে -6, -2 হলে এটা দ্বিগুণ হয়ে যাবে -4, -2, 0, 2, 4, 6, সব দ্বিগুণ করলাম তাই না? এখন তুমি কি করবা, এখন তুমি গ্রাফটা আঁকাবা। তাহলে গ্রাফটা আঁকানোর জন্য কি করতে হবে? আচ্ছা এটা একটা গেল। আচ্ছা এটাকে হলো সোজা করি। আচ্ছা ঠিক আছে। এখন দেখো এখানে একটু তোমাকে, মানে আমার তো গ্রাফ পেপার নাই, আমি সেজন্য আর কি ধরে নিচ্ছে, কিরকম ধরে নিচ্ছে, সব ঠিক আছে না? হুম আচ্ছা, এরা মনে একটু বাঁকা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখো এখন কি করবা, একটু দাগ করে নেব, দাগাই নিবা। কেমনে দাগাই নিবা দেখো, এটা কি, এটা তো 0,0 তাই না? আচ্ছা ওখানে আর না লিখি, এটা হলো 0,0, এটা সাপোজ হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আমি দেখাচ্ছি আর কি। এটা হলো -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9, এমনি উপর নিচ হইলো তাই না? দেন এ পাশেও মনে করো সেম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এমনি দেখে হলো -1, -2, -3, -4, -6, -7, -8, -9, -10, -12, এমন আর কি, বুঝতে পারছো? তাহলে দেখো এখন তুমি প্লট করো জিনিসগুলোকে। প্লট করলে কিরকম হবে, আমরা হলাম কি দিয়ে প্লট করতে পারি, লাল দিয়ে প্লট করি। তাহলে এক্স এর ভ্যালু যখন -3, ওর ভ্যালু কত, -6, তাহলে -1, -2, -3, তারপর কি করতে হবে, -3 এর জন্য -6 এ যেতে হবে। তারপর দেখো -1, -2, আচ্ছা এখানে না, এখানে দেখো -1, -2, -3, -4, -5, -6, তাহলে এই যে -3 আর -6, তাহলে এইখানে একটা পয়েন্ট চলে আসতেছে তাই না? দেন -2 এর জন্য -4, তাহলে -1, -2, -2, সরি এক্স এর ভ্যালু -2 তাই না, -1, -2, -2 এর জন্য হলো -4, এই যে দেখো এখানে একটা ভ্যালু চলে আসতেছে। দেন কি, -1 এর জন্য -2, -1 এর জন্য -2, এই যে এখানে একটা চলে আসতেছে। দেন কি 0 এর জন্য 0, দেন আবার কি 1 এর জন্য আবার 2, 1 এর জন্য 2, 2 এর জন্য আবার 4, 2 এর জন্য 4, আর 3 এর জন্য হলো 6, বুঝতে পারছো? তাহলে আমার অলরেডি হয়ে গেছে, এটা হলো এখানে আসবে। এখন দেখো আমি যদি স্ট্রেট লাইনটা আঁকাই ফেলি তাহলে হয়ে যাচ্ছে, স্ট্রেট লাইনটা হলো এরকম হয়ে যাবে, বুঝতে পারছো? এটাই হলো গিয়ে গ্রাফ। তাহলে সহজ না? সহজ কিন্তু। তাহলে তুমি কি করো, প্রথমে এরকম একটা টেবিল বানায় নাও, টেবিল বানায় নিয়ে পয়েন্টগুলো বের করে নাও। -3, -6 একটা পয়েন্ট, -2, -4 একটা পয়েন্ট, -1, -2 একটা পয়েন্ট, 0, 0 একটা পয়েন্ট, 1, 2, 2, 4, 3, 6 এরকম পয়েন্ট। পয়েন্টগুলোকে বসাও, বসানোর পরে কি করে দাও, কানেক্ট করে দাও, বুঝতে পারছো? স্ট্রেট লাইন চলে আসবে, তাহলে তো হয়ে গেল। তাহলে এটাও কিন্তু সহজ ছিল। আশা করি বুঝতে পারছো গ্রাফটা, তাই না? আচ্ছা এখন দেখো কি বলছে, গাণিতিক উদাহরণ, f of y equal to y cube minus 3y square plus 1 divided by y into 1 minus y হলে দেখা হচ্ছে f of 1 by y equal to হলো f of 1 minus y, এটা দেখাইতে বলছে, তাহলে এটা আমরা দেখাইতে হবে তাই না? এটা দেখানো কি কঠিন কিছু? আমার তো মনে হয় না। দেখো এখন তাহলে আমরা এটা করে ফেলি। আচ্ছা এটা করব কেমনে? আচ্ছা তাহলে একটা হলো কপি করে নিই, তাহলে দুটো কপি হয়ে গেল। তাহলে এখানে প্রথমে f of 1 by y করে নিই, এখানে প্রথমেই একটা লাইন টেনে নেব আমি,
আচ্ছা দেন এফ অফ 1/y, তাই তো এফ অফ y ইকুয়াল টু এটা y কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই y ইন্টু 1 মাইনাস y, তাই না? তাহলে এফ অফ 1/y কি হবে? যতগুলো y আছে না সব জায়গায় 1/y বসবে, বুঝতে পারছো? তাহলে এফ অফ 1/y 1/y কি হবে দেখো, 1/y কিউব, y এর জায়গায় জাস্ট 1/y বসবে, মাইনাস 3 1/y হোল স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই y এর জায়গায় কি বসবে 1/y বসবে, এটা কিন্তু খুবই কেয়ারফুল, 1 মাইনাস 1/y, বুঝতে পারছি? আচ্ছা তারপর দেখো 1/y হোল কিউব মানে কি 1/y কিউব মাইনাস 1/y স্কোয়ার মানে কি 3/y স্কোয়ার প্লাস 1, আর নিচে কি আসলো, নিচে আসবে দেখো 1/y ইন্টু 1 মাইনাস 1/y, তাহলে হলো 1/y, এখানে হয়ে যাবে হলো y মাইনাস 1/y, তাই না? আচ্ছা এখন আমি কি করব, লসাগু করব। লসাগু যদি করি তাহলে কি হবে, এখানে তো y কিউব চলে আসবে, তাই না? y কিউব আসলো, তাহলে এখানে আসবে হলো 1 মাইনাস, এখানে তো একটা y স্কোয়ার যাবে আর একটা y গুণ আকারে থাকবে, তাহলে হলো 3y, আর এখানে কি হয়ে যাবে y কিউব হয়ে যাবে প্লাস y কিউব। সেম ভাবে এই নিচেও কি করবা, তোমার হলো লসাগু করে নাও, লসাগু করে নেবা গুণ দিয়ে দাও, তাহলে কি হবে y স্কোয়ার ইন্টু 1 মাইনাস y, তাই না? তাহলে দেখো এ y স্কোয়ার আর y কিউব কাটাকাটি চলে যাবে, তাই না? তাহলে এরপরের লাইন যদি আমি এখান থেকে লিখি, দেখো y স্কোয়ার আর y কিউব, y স্কোয়ার তো উপরে উঠে চলে যাবে, তাই না? আর y কিউব নিচে নামবে, তাহলে y স্কোয়ার আর y কিউব কাটাকাটি যায়, শুধু একটা y থাকবে, তাহলে উপরে থাকবে হলো 1 মাইনাস 3y প্লাস y কিউব ডিভাইডেড বাই এই yটা নিচে থাকলো y, আর নিচে এই 1 মাইনাস y গুণ আকারে থাকবে, তাহলে হলো 1 মাইনাস y, বুঝতে পারছি? তাহলে এই পর্যন্ত এটা রেখে দাও, এখানে আর কোনো কাজ নাই। নেক্সট কাজ কি, এফ অফ 1/y বের করলাম, এখন এফ অফ 1 মাইনাস y বের করবো। তাহলে দেখো এফ অফ 1 মাইনাস y বের করি, এখন এটাতে লাল কলম দিয়ে আগে দাগ টেনে নিই। আচ্ছা এখন হলো 1 মাইনাস y, এফ অফ 1 মাইনাস y কি করতে হবে, এফ অফ 1 মাইনাস y, যত জায়গায় y আছে সব জায়গায় 1 মাইনাস y বসবে, 1 মাইনাস y হোল কিউব মাইনাস 3 1 মাইনাস y হোল স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই যত জায়গায় y আছে সব জায়গায় 1 মাইনাস y বসবে, 1 মাইনাস y ইন্টু 1 মাইনাস y এর জায়গায় 1 মাইনাস y। আচ্ছা এখন দেখো 1 মাইনাস y হোল কিউব সূত্র a মাইনাস b হোল কিউবের সূত্রে চলে আসো, তাহলে কি হবে a কিউব মাইনাস বি কিউব, তারপর কি মাইনাস 3a স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার বি, তাহলে 3 ইন্টু 1 স্কোয়ার মানে তো 1ই, 3y প্লাস 3ab স্কোয়ার, তাহলে 3y স্কোয়ার মাইনাস 1 মাইনাস y হোল স্কোয়ার সূত্র কি 1 মাইনাস 2y প্লাস y স্কোয়ার থাকলো, দেন হলো এখানে আবার প্লাস 1, বুঝতে পারছি? আর নিচে কি আসবে দেখো, নিচে হলো 1 মাইনাস y, আর এখানে মাইনাস আছে না, মাইনাস হয়ে গেলে এটা তো মাইনাস হয়ে যাবে, আর পরেরটা কি হয়ে যাবে মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস y, তাহলে দেখো 1 মাইনাস 1 কিন্তু এখানে 0 হয়ে যাবে, নিচেরটা আগে করে নিই, নিচেরটা কি হয়ে যাবে y ইন্টু 1 মাইনাস y হয়ে যাবে, এখানে বোঝা যাচ্ছে তাই না? এখন এখানে 1 আর 1 যোগ করে দাও, যোগ করে দিলে কি হয়ে যাবে 2y মাইনাস y কিউব মাইনাস 3y প্লাস 3y স্কোয়ার, এবার দেখো 3 দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে মাইনাস 3 ইন্টু 1 মাইনাস 3 ইন্টু মাইনাস 2y, তাহলে হলো প্লাস 6y মাইনাস 3 প্লাস y স্কোয়ার, তাহলে হলো মাইনাস 3y স্কোয়ার। এখন দেখো কাটাকাটি যায় কি কি, এই যে এখানে 1 আর মাইনাস 1 কাটছিলাম, এখানে 3y স্কোয়ার আর মাইনাস 3y স্কোয়ার কাটাকাটি চলে যাবে। আচ্ছা তাহলে
কাটাকাটি গেল গা। এখন আমরা পরের লাইনটা লিখি এখান থেকে। দেখো প্রথমত মাইনাস ওয়াই কিউব আছে না, আচ্ছা কত কি ভুল হয়েছে, 1 মাইনাস ওয়াই হোল কিউব, ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই, এখানে তো ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই আছে। আচ্ছা দেখি করে দেখি কি অবস্থা। এখানে কি আসবে, 2y মাইনাস 3y প্লাস 6y, তাহলে কত হচ্ছে 2 আর 6 এ কত হলো 8, তাই না? 8y মাইনাস 3y কত হয়ে যাচ্ছে 5y। আর এখানে হলো মাইনাস ওয়াই কিউব তো থাকলোই, মাইনাস ওয়াই কিউব। আচ্ছা দাঁড়াও তো, এটা কি 1 আর 1 2, তাই না? এখানে ওয়াই কই থেকে আসলো, ভুলে লিখে ফেলছি। এটা হলো 2, 1 প্লাস 1 2, তাহলে এখানে ভুল হয়েছে আসলে। তাহলে 2 আর মাইনাস 3, 2 আর মাইনাস 3 করলে কত হচ্ছে মাইনাস 1, মাইনাস ওয়াই কিউব তো ছিলই, তাহলে মাইনাস ওয়াই কিউব মাইনাস 3y প্লাস 6y, 6y মাইনাস 3y, তাহলে হলো প্লাস 3y, প্লাস 3y ডিভাইডেড বাই কত y ইন্টু 1 মাইনাস y, y ইন্টু 1 মাইনাস y। তাহলে সব তো ঠিকঠাকই আছে, জাস্ট একটা জায়গায় ঝামেলা হচ্ছে, y ইন্টু 1 মাইনাস y, 1 মাইনাস 3y প্লাস y কিউব। আচ্ছা এখানে যদি মাইনাস কমন নিয়ে নেই, তাহলে মাইনাস 1 যদি কমন নিয়ে নেই, তাহলে হলো 1 মাইনাস 3y প্লাস y কিউব ডিভাইডেড বাই y ইন্টু 1 মাইনাস y, তাই না? আচ্ছা কি বলছে, f of 1 by y equal to f of 1 minus y, ওই একটা মাইনাসের ঝামেলা হচ্ছে তাই না? একটু চেক করে নি, 1 by y কিউব মাইনাস 3 1 by y স্কয়ার প্লাস 1 1 by y 1 by 1 minus 1 by y 1 by y কিউব মাইনাস 3 by y স্কয়ার প্লাস 1 y মাইনাস 1 y স্কয়ার, ও সরি সরি সরি, এখানে 1 মাইনাস y না তো, সরি সরি সরি, দ্যাট এখানে হলো তোমার y স্কয়ার ইন্টু y মাইনাস 1 হবে, y মাইনাস 1। আচ্ছা তাহলে আমি কি করতে পারি, এখানে y মাইনাস 1, তো y মাইনাস 1 কে সাপোজ আমি 1 মাইনাস y বানাতে যাচ্ছি, তাহলে কি করতে হবে, জাস্ট এখানে একটা মাইনাস দিয়ে দিতে হবে, আর কিচ্ছু না, জাস্ট এখানে একটা মাইনাস দিতে হবে, কারণ 1 মাইনাস y যা কথা মাইনাস y মাইনাস 1 সেম কথা। তাহলে আমি কি করলাম, y মাইনাস 1 বানাই ফেললাম, তাহলে দেখো এখানে যা আসছে এখানেও আমার তাই আসছে, সুতরাং আমি কি বলতে পারি, f of 1 by y equal to f of 1 minus y, দুটো তো সেম আসলো আমার, তাই না? তো দুটো যদি সেম আসে তাহলে তো আমার ঠিকই আছে। তাহলে কি পেলাম আমি ফাইনালি অ্যান্সার পেলাম আমার যে f of 1 by y equal to হলো f of 1 minus y, বুঝতে পারছি? তাহলে আমার এখানে কি বলছে, দেখাইতে বলছে না, তাহলে এখানে যে কি বলবা, দেখানো হলো। বুঝতে পারছি? আচ্ছা তারপর দেখো আমাদের একটা ম্যাথ দিছে, এই ম্যাথটা একটু বড় তাই না, অবশ্যই ম্যাথটা একটু বড়। আচ্ছা ফার্স্টেই আমি হলো এটার কপি করে নিই, কপি না করলে আসলে হবে না, তাহলে কপি আর একটা কপি করে নিই। আচ্ছা এখন দেখো কি বলছে, সার্বিক সেট x belongs to n এবং x is less or equal than 6, a x such that x মৌলিক সংখ্যা এবং x is less or equal than 5, b x such that x equal to জোড় সংখ্যা এবং x is less or equal than 6, c equal to হলো a বাদ b। আচ্ছা ফার্স্ট কাজ হলো তোমার সেটগুলো বের করে নাও, সেট বের না করলে হবে না। দেখো তাহলে ইউ কি,
ইউ দেখো, ইউ হলো এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, তাই না? তার মানে কি 1 2 3 4 এগুলা লেস অর ইকুয়াল দেন 6, তাহলে হলো 1 2 3 4 5 আর হলো 6। দেন কি বলছে এ, কি দেখো এ হলো তোমার এক্স সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স ইজ লেস অর ইকুয়াল দেন 5, তাহলে 2 3 আর 5। বি কি দেখো তো, বি হলো এক্স সাচ দ্যাট এক্স ইকুয়াল টু জোড় সংখ্যা এবং এক্স ইজ লেস অর ইকুয়াল দেন হলো 6। সার্বিক সেট যেহেতু স্বাভাবিক সংখ্যা, সুতরাং বিও কি হতে হবে, স্বাভাবিক সংখ্যা হতে হবে। 0 কিন্তু কোনো স্বাভাবিক সংখ্যা না, তাহলে এটা হয়ে যাবে 2 4 আর 6। 0 কিন্তু জোড় সংখ্যা বাট স্বাভাবিক সংখ্যা না। আর সি কি বলছে, সি হলো এ বাদ বি, মানে এ থেকে বি বাদ দাও। এ থেকে যদি বি বাদ দাও তাহলে কি হবে, 2 কি বাদ যাবে, হ্যাঁ 2 বাদ চলে যাবে। 3 কি বাদ যাবে না, 5 কি বাদ যাবে না, কারণ ওগুলো এখানে নাই। তাহলে কি হবে, 3 আর 5 হয়ে যাবে, সি 3 আর 5। এ বাদ বি কেমনে 3 আর 5 হলো, এটা কিন্তু আগের ক্লাসের পড়া, যদি না বুঝে থাকো তাহলে প্লিজ আগের ভিডিওটা দেখে আসো। আচ্ছা, এখানে হুদায় হুদায় আমি এগুলাকে কপি করছি, এটাকে কপি করা যাবে না আসলে, ডিলিট করে দিই, ডিলিট, ওকে। হাই হাই, আমি কি, আচ্ছা দেখো তাহলে 1 2 3 4 5 6 2 3 5, আচ্ছা ওগুলো সব ডিটারমাইন করে ফেললাম, তাই না? এখন আমার কাজ কি, এখন আমার কাজ হলো এ কমপ্লিমেন্ট নির্ণয় করা। এ কমপ্লিমেন্ট কেমনে নির্ণয় করব, এ কমপ্লিমেন্ট মানে কি, ইউ মাইনাস এ, তাই না? ইউ থেকে যদি এ বাদ দিয়ে দিই তাহলে তোমার এ কমপ্লিমেন্ট চলে আসতেছে। তাহলে এ নাম্বার, ক নাম্বারে দেখো, ক নাম্বার এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট মানে হলো ইউ মাইনাস এ। তাহলে ইউ কি বের করে ফেলছে, তাই না? 1 2 3 4 5 6 মাইনাস হলো এ, এ কি, এ হলো 2 3 আর হলো 5। তাহলে এ থেকে, ইউ থেকে এর এলিমেন্ট গুলো বাদ দিয়ে দাও। এ কি কি আছে, 2 3 আর 5, সুতরাং এই যে 2 3 আর 5 বাদ দিয়ে দাও, তাহলে কে কে বাকি থাকতেছে, বাকি থাকতেছে হলো 1 4 আর হলো 6, এটাই অ্যান্সার। বুঝতে পারছি? আচ্ছা, তারপরে দেখো কপি করে নেওয়া লাগবে, এটা ডিলিট করে দেই, এটা লাগবে না, এটাকে কপি করি। আচ্ছা, তাহলে দেখো বি নাম্বারটা এবার দেখো, এ ইউনিয়ন বি ইকুয়াল টু হলো এ বাদ বি ইউনিয়ন বি বাদে ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। তোমাকে এটা প্রুফ করতে হবে। তাহলে এবার আমি ধাপে ধাপে এগুলা বের করে ফেলি, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে কি কি বের করতে হবে, প্রথমেই এ ইউনিয়ন বি, তাহলে এ 2 3 5 আর বি 2 4 6, তাহলে এ ইউনিয়ন বি কি কি আসবে দেখো তো, এ ইউনিয়ন বি দুইটার মধ্যে যেগুলো এলিমেন্ট আছে সব নিয়ে নেওয়া লাগবে, তাই না? তাহলে 2 3 4 5 6 চলে আসবে, বুঝাই যাচ্ছে 2 3 4 5 আর হলো 6 আসলো। দেন কি বলছে, এ বাদ বি 2 3 5 থেকে, আচ্ছা এ বাদ বি তো আমরা বেরিয়ে করছিলাম, তাই না? এ বাদ বি তো সি, হ্যাঁ তাহলে সি তো 3 5, এটাই তো আমার এ বাদ বি, তাই না? এটাই তো আমার এ বাদ বি, তাহলে এ বাদ বি আমার বের করাই আছে। দেন হলো বি বাদে, বি বাদে কি হবে দেখো, বি বাদ এ হবে হলো বি থেকে এর এলিমেন্ট গুলা বাদ দাও। এখন বি থেকে কে কে বাদ যাবে, 2 কি বাদ যাবে, হ্যাঁ 2 বাদ যাবে, কারণ 2 এর মধ্যে আছে। 4 কি বাদ যাবে না, কারণ এর মধ্যে নাই। 6 কি বাদ যাবে না, সুতরাং বি বাদে কি কি হয়ে যাবে, 4 আর 6। বুঝতে পারছি? দেন এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি কি কি দেখো দেখি, এ ইন্টারসেকশন বি মানে কি, এ আর বি এর মধ্যে যেটা কমন এলিমেন্ট আছে, তাই না? কমন এলিমেন্টটাই তো হলো তোমার ইন্টারসেকশন দ্বারা বোঝায়। তাহলে 2 3 5 আর 2 4 6 এর মধ্যে কমন এলিমেন্ট কোনটা, এ ইন্টারসেকশন বি, তাহলে এটা কত 2, তাই না? তাহলে এখন দেখো আমি যদি বের করি এ বাদ বি
এ বাদ বি, দেন কি বলছে ইউনিয়ন বি বাদ এ, বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। তাহলে এ বাদ বি কি পাইছি, ওই যে দেখো 3 আর 5 পাইছি ইকুয়াল টু 3 আর 5 পাইছি ইউনিয়ন বি বাদ এ দেখো তো কি পাইছি 4 আর 6 পাইছি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কি পাইছি 2 পাইছি। তাহলে 2 3 4 5 6 সবগুলো চলে আসতেছে তাই না, তাহলে হলো 2 3 4 5 আর 6, এটাই কি আমার এই সেটটা না 2 3 4 5 6, তাহলে ইকুয়াল টু হলো এ ইউনিয়ন বি। তাহলে যেটা আমাকে দেখাইতে বলছে সেটা আমার দেখানো হয়ে গেল। সহজ না তাহলে, ম্যাথটা কিন্তু সহজ ছিল। আচ্ছা দেন আমাদের লাস্ট ম্যাথ গ নাম্বারটা, লাস্ট ম্যাথটা দেখো, লাস্ট ম্যাথটা কেমনে করতে হবে। এখানে প্রথমে এগুলো একটু মিশাই নেই, আচ্ছা দেখো এটা হলো সি, এ ইন্টারসেকশন সি ক্রস বি ইকুয়াল টু হলো এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস বি। এটা একটু বড় হবে বুঝতে পারছো। আচ্ছা করে দেই, সমস্যা নেই, করতে তো সমস্যা নেই তাই না। প্রথমে হলো এ ইন্টারসেকশন সি বের করো, এ ইন্টারসেকশন সি, তাহলে এ ইন্টারসেকশন সি ইকুয়াল টু কি পাচ্ছি আমি 3 আর 5 পাচ্ছি তাই না, 3 আর 5, তাহলে হলো 3 আর 5, 3 আর 5 এর সাথে কাকে গুণ করতে হবে, বি কে গুণ করতে হবে, ক্রস বি কি 2 4 6 2 4 6, তাহলে গুণ করো, এটা তো তোমার কার্তেশীয় গুণন তাই না। তাহলে 3 এর সাথে প্রথমে 2 আসবে, দেন হলো 3 এর সাথে 4 আসবে, দেন হলো 3 এর সাথে 6 আসবে তাই না, দেন কি আসবে 5 এর সাথে আবার 2 আসবে, 5 এর সাথে আবার কি আসবে 4, দেন 5 এর সাথে আবার 6 আসবে, বুঝতে পারছি। তাহলে এই জিনিসগুলো আমার চলে আসলো। এখন আমাকে বলছে এ ক্রস বি বের করতে, তাহলে এবার আমি এ, দাঁড়াও একটু ভালো মতো লিখি, এ ক্রস বি বের করি। এ ক্রস বি, এ কি বলতো 2 3 5, তাহলে হলো 2 3 5 ক্রস বি কি 2 4 6 2 4 6। এখানে লেখা একটু ছোট ছোট করি কারণ এগুলো আটাইতে হবে, না আটাইলে বড় হয়ে যাবে। তাহলে দেখো 2 এর সাথে 2 আসবে, দেন হলো 2 এর সাথে 4 আসবে, দেন হলো 2 এর সাথে 6 আসবে, দেন হলো 3 এর সাথে 2 আসবে, দেন হলো 3 এর সাথে 4 আসবে, দেন হলো 3 এর সাথে 6 আসবে, দেন হলো 2 3, তো 5 এর সাথে এবার 5 এর সাথে 2 আসবে, 5 এর সাথে আবার, আচ্ছা এখানে গিজিবিজি হয়ে গেছে, আচ্ছা কি কি আসবে 5 এর সাথে 2, দেন হলো 5 এর সাথে 4, দেন হলো 5 এর সাথে 6 তাই না। আচ্ছা তাহলে এ ক্রস বি আমি পেয়ে গেলাম। এবার আমার কি বলছে সি ক্রস বি, তাহলে এবার আমার সি ক্রস বি, সি কি বলতো সি হলো 3 আর 5, 3 আর 5 ক্রস বি কোনটা 2 4 6 2 4 6, তাহলে 3 এর সাথে, আচ্ছা 3 এর সাথে 2 4 6 আসবে, 3 2 3 4 3 6, দেন আবার 5 এর সাথে 2 4 6 আসবে। এগুলো তো বুঝতেছো তাই না, এগুলো তো কার্তেশীয় গুণন, এগুলো তো আগের দিনের ক্লাস, এগুলো সেজন্য আমি আর আগে ইয়া করতেছি না, বেশি টাইম নিচ্ছি না এগুলাতে। 5 আর 6, এখন বলছে এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস বি, কি বলছে এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস বি। ইন্টারসেকশন মানে কি, ইন্টারসেকশন মানে হলো যেগুলা কমন এলিমেন্ট। এখন দেখো কমন এলিমেন্ট কি কি, 2 2 এখানে আছে নাই, 2 4 এখানে আছে নাই, 2 6 এখানে আছে নাই, একটাও নাই, 3 2 3 4 3 6 5 2 5 4 5 6 সবগুলাই আছে। তাহলে কি করতে হবে, এই পুরোটাই হবে আসলে তাই না।
এই যে 3 2 3 4 3 6 5 2 5 4 5 6 এগুলো সবগুলো এখানে আছে। তাহলে এদের মধ্যে কমন এলিমেন্ট কোনগুলো? কমন এলিমেন্ট হলো এই যে এটাই 3 2, দেন হলো 3 4, দেন হলো 3 6, দেন হলো 5 2, দেন হলো 5 4, দেন হলো 5 6। বুঝতে পারছি? এইটাই কি দেখো তো আমার এই সেটটা না, এ ইন্টারসেকশন সি ক্রস বি না, এটাই কিন্তু আমার এ ইন্টারসেকশন ক্রস বি। এ ইন্টারসেকশন সি ক্রস বি। তাহলে শেষ, দেখানো হয়ে গেল আমার। যেটা দেখাইতে বলছে সেটা আমি দেখাই ফেলছি, তাই না? তাহলে এই ম্যাথটা কি বুঝতে পারছো? ম্যাথটা একটু ভিজিভিজি হয়েছে কারণ আমি চেষ্টা করছি এখানেই শেষ করার, কারণ এখান থেকে ওখানে গেলে বারবার ব্যাক করা করে লাগতো, দেখা লাগতো, ঝামেলা হয়ে যেত। বুঝতে পারছো? তো এই জন্য এটা এখানেই দেখাই দিলাম। তাহলে এই লাস্ট ম্যাথটা আসলে আগের দিনের যে কনসেপ্ট ছিল তার উপরে ছিল, বাট বইয়ে এভাবে সাজানো, সেজন্য এভাবেই তোমাদেরকে দিলাম। তাহলে দেখো আমাদের ক্লাসটা কিন্তু আজকে শেষ। হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক হলো তোমার যে চ্যাপ্টার 2 এর যে অনুশীলনীগুলো আছে, অনুশীলনীতে যে ম্যাথগুলো আছে সেগুলো তোমরা সবগুলো করো। যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদেরকে জানাও, তোমাদের গ্রুপে পোস্ট করো, তোমাদের কোনো বন্ধু হয়তো বা হেল্প করবে, সমস্যা নেই। আর যদি না করে তাহলে আমি করে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তোমাদের জন্য কোনো কোশ্চেন থাকে অথবা যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাও। তোমাদের জন্যই আসলে আমরা আছি, তোমাদেরকে ফ্রি এই সবগুলো ক্লাস আমরা ডেলিভার করতেছি। তো এত প্রিমিয়াম ক্লাসে ফ্রিতে পাচ্ছ, এটা আসলে তোমাদের সৌভাগ্যের বিষয়, আমরা আসলে এটা পাই নাই। আচ্ছা, দেন সবসময় বলি যে এটা কমিউনিটির কথা, একটা কমিউনিটি আসলে খুবই দরকার। এটা আজ হোক কাল হোক বুঝবা, একটা সার্কেল দরকার যেখানে সবাই মনে করো ভালো করার ট্রাই করবে। তো এই জন্য কি করতে হবে, আমাদের যে কমিউনিটিটা আছে সেখানে যুক্ত হয়ে যাও। অনেক ভালো একটা কমিউনিটি, যা যা গাইডলাইন দরকার জিজ্ঞেস করবা, আমরা দিব। তোমার একটা ভালো ফ্রেন্ড সার্কেল পাবা, একটা কম্পিটিটিভ মুডে থাকবা। সেজন্য আমাদের যে এফবি গ্রুপটা আছে আরটিডি বা আইটি স্কুলের, সেখানে যুক্ত হইতে পারো। অথবা আর আমাদের ইউটিউব চ্যানেল যেটা আছে সেটা সাবস্ক্রাইব করে ফেলিও, রিকোয়েস্ট থাকলো আর কি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। ভালো থাকো তোমরা সবাই। আসসালামু আলাইকুম।